আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমরা সরাসরি আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে দুটাই আমাদের একসাথে লাইভ চলছে। আর আজকের ক্লাসটি আমরা পাবলিকলি করছি না। আশা রাখি নিশ্চয়ই ভালো আছেন। আমাদের সাথে আজকে আমাদের ক্লাস অষ্টম কি সপ্তম, আমি আসলে ভুলে গেছি, আমাকে একটু ডায়েরি দেখতে হবে। সপ্তম ধরে রাখি, আমরা সপ্তম ক্লাস হচ্ছে। আর আইসিটির তৃতীয় পর্বটি অনুষ্ঠিত হবে। টোটাল আইসিটির আপনাদের 4 থেকে 5টি ক্লাস হবে এবং সেই অনুযায়ী স্যার যেভাবে আপনাদের ডিরেকশন দিচ্ছেন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমরা চাই আপনারা একটা বেটার জায়গায় থাকেন, কারণ এখানে যারা জয়েন করেছেন আমাদের কোর্সের সাথে, নিঃসন্দেহে আমি মনে করি যে আপনারা সিরিয়াস, আপনাদের সার্বিক বিষয় নিয়ে আপনারা সিরিয়াস। যেটা বলছিলাম যে আপনাদের সার্বিক বিষয়গুলো অবশ্যই জানাবেন। অনেকেরই গুগল ফর্মের সমস্যা হয়, ইত্যাদি ইত্যাদি। একটু অন্য সময়গুলোতে জানালে খুব ভালো হয়। ক্লাসের সময় ফোন না করলে আমরা একটু আরাম পাই। আচ্ছা, আমরা বেশি কথা বলবো না। আপনাদের যেভাবে আইসিটি ক্লাসে যে আপনারা ভালো ফিডব্যাক দিয়েছেন, দারুণ, ঠিক সেভাবে আজকের ক্লাসটিও আশা রাখছি আপনাদের অত্যাধিক ভালো লাগবে। আপনাদের সাথে রয়েছেন জনাব রেহান উদ্দিন, আইসিটি অফিসার, বরাবরের ন্যায় আগের দিনও ছিলেন, এবং সফটওয়্যার ডেভেলপার এবং সিকিউরিটি এক্সপার্ট, বা ওই যে সেক্টর গুলো আছে সেগুলো নিয়ে দারুণ দুর্দান্ত কাজ করেছেন। আমি ওনাকে সদয় আহ্বান করছি আমাদের আজকের এই সেশনটি সুন্দরভাবে কন্টিনিউ করার জন্য। স্যার আছেন? আসসালামু আলাইকুম স্যার, রেহান স্যার। হয়তো একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। রেহান স্যার, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, হ্যাঁ, আমি জয়েন করছি আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি চলে যান। আমরা এখানে রেকর্ডিংটা শুরু করে দেই, আমার দিতেই থাকেন। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন আপনার একবারে ওকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে মূল সেশনে আমরা চলে যাই। হ্যাঁ, মূল সেশনে আমরা চলে যাবো সরাসরি। প্রথম প্রথম যে সেশনটা আমি আরেকটু রিভিউ দিই। আমাদের যে কম্পিউটার সিস্টেম ছিল, ধরেন যে আমাদের যে সিপিইউটা কিভাবে কাজ করে মূলত হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে ওটা নিয়ে আলাপ করছিলাম যে সিপিইউতে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে যে এরিথমেটিক লজিক ইউনিট, যেটা হচ্ছে যে আমাদের গাণিতিক কাজগুলো করে। আরেকটা থাকে মেমোরি, যেটা হচ্ছে সিপিইউ রেজিস্টার বলে। এটা মানে সব যতগুলো মেমোরি আছে সবচেয়ে দ্রুত হলো এটা, যে সিপিইউ রেজিস্টার। আর আরেকটা জিনিস ছিল কন্ট্রোল ইউনিট, যেটা হচ্ছে যে সব কিছু কন্ট্রোল করে। তো আমরা কিছু মেমোরি দেখছিলাম, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। আর র্যামটা হলো মূলত হচ্ছে যে আমরা যে কোনো অ্যাপস যখন হচ্ছে যে প্রথম ওপেন করি, সেটা হচ্ছে যে আমাদের র্যামে লোড হয়। আর এই র্যামটা লাগে আপনার হচ্ছে যে সিপিইউ যে রেজিস্টারটা আছে এটা মানে খুব মানে কম, ঠিক আছে? তো তার চেয়ে একটু বড় হলো র্যাম। এই র্যামটা হচ্ছে যে সিপিইউ রেজিস্টারের চাইতে মানে একটু কম ফাস্ট। আর সবচেয়ে দ্রুত হচ্ছে যে সিপিইউ রেজিস্টারটা। তো আমরা র্যামটা দেখছিলাম। আর কিন্তু র্যামের হচ্ছে যে এই হচ্ছে কি ধর্মটা হচ্ছে যে সে হলো ভোলাটাইল, মানে সে হলো কোনো কারেন্ট চলে গেলে অথবা ডিভাইস বন্ধ হয়ে গেলে ডেটাগুলো আর রাখে না, মানে অস্থায়ী। আর আরেকটা বিষয় ছিল রমটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে কি আমাদের যারা ডিভাইসের যে ম্যানুফ্যাকচার করে যারা, তারা হচ্ছে কিছু জিনিস ডিভাইসটা অন করার জন্য কিছু সফটওয়্যার লাগে, যেগুলো হচ্ছে ওই রমের ভিতরে দিয়ে দেয়। মানে রমের ডেটাটা রিড অনলি মেমোরি, আপনি এটাকে চাইলেও কি করতে পারবেন না, আপনি রাইট করতে পারবেন না, মানে চেঞ্জ করতে পারবেন না। তো এরপরে আমাদের যে ইয়ে ছিল কিছু সেকেন্ডারি কিছু হচ্ছে মেমোরি ছিল। আমাদের হার্ড ডিস্কটা, পেন ড্রাইভ, তারপর হচ্ছে আমাদের হলো এসএসডি, যেটা হচ্ছে এসএসডিটা হচ্ছে যে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কের মধ্যে লেটেস্ট হলো এসএসডিটা। তো আমরা মনে হয় আমাদের ওই ক্লাসটা সবাই করেছি। এবং আমাদের যে পরীক্ষা বলতে কি আমরা একটা গুগল ফর্ম দিচ্ছি, যেটাতে হচ্ছে যে আপনারা বারবার পরীক্ষা দিতে পারবেন। আপনাদের দক্ষতা বৃদ্ধি প্লাস হলো এই প্রশ্নগুলো যেন মাথায় থাকে, এই জন্য আমরা এটা ওপেন করে রাখছি। আপনার যত খুশি তত পরীক্ষা দিতে পারেন। এখানে অনেকে দিয়েছেন। আমার মনে হয় আপনারা সময় পাইলে মাঝে মাঝে ওই পরীক্ষাটা দিবেন। আমরা আজকে যে সেশনটা, এটা হচ্ছে যে মূলত নেটওয়ার্কিং, ডাটা কমিউনিকেশন, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং আদার্স কয়েকটা বিষয় আছে। আমার মনে হয় এটা হইলে আপনাদের 50% সিলেবাস কাভার হয়ে যাবে আজকে সেশনের পরে। তো এগুলো থেকে মূলত বেশি কোশ্চেন আসে আর কি আমাদের। আমার কথা তো ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। জি বলেন। স্যার, জি জি, শোনা যাচ্ছে। আমাদের হ্যাঁ, নেটওয়ার্কটা হলো মূলত কি আমরা যে বলি না বিভিন্ন সময় যে বলি যে নেটওয়ার্ক, ওর সাথে এর নেটওয়ার্ক আছে। আসলে নেটওয়ার্কটা হলো ধরেন যে অনেকগুলো ডিভাইস, যেমন আমরা
আমাদের যে কম্পিউটার ল্যাব আছে, ধরেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে, ওটাতে আমরা কি করি, একটা ল্যাবের ভিতরে 10টা কম্পিউটার আছে, আর হচ্ছে যে আপনার একটা প্রিন্টার আছে। তাহলে আমরা কি করি, এটা ল্যান করে রাখি। ল্যান করলে হয় কি, যে কোনো পিসি থেকে আপনি একটা প্রিন্টার দিয়েই সবগুলা মানে সবগুলা পিসি থেকে আপনি প্রিন্ট দিতে পারেন, অথবা একটা পিসির সাথে আর একটা পিসির মানে ইয়ে করতে পারেন, আপনি হচ্ছে যে ফাইল শেয়ার করতে পারেন খুব দ্রুত। ঠিক আছে, ল্যানের স্পিড কিন্তু খুব ভালো। তো আমরা যে ছোটোখাটো যে ল্যাবগুলা, অথবা হচ্ছে যে আমরা আমাদের বাসায়ও যে ইয়েটা চলে, ওয়াইফাইটা চলে, এখানে কিন্তু অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে। যে আপনার যে রাউটারটা দিয়ে অনেকগুলো ডিভাইস কানেক্টেড, হ্যাঁ, আপনার সিসি ক্যামেরা, আপনার মোবাইল, আপনার হচ্ছে ল্যাপটপ। এটা হচ্ছে যে মূলত একটা নেটওয়ার্ক, মানে একটার সাথে ডিভাইসের সাথে একটা ডিভাইসের কানেকশনটা কিভাবে তারা কানেক্টেড। তো আমার আপনারা অনেকেই দেখছেন যে আপনাদের একটা হলো প্রিন্টার আছে, কিন্তু 5-6টা জায়গা থেকে সে প্রিন্ট করতে পারে। ঠিক আছে, বারবার হচ্ছে যে এটা চেঞ্জ করা লাগে না যদি আপনি নেটওয়ার্কিং করতে পারেন। তাহলে হয় কি, এই যে এখন বর্তমানে কিছু ল্যান্ড প্রিন্টার পাওয়া যায়, হ্যাঁ, ল্যান্ড এনাবল থাকে। তো আমরা একটা সুইচ কিনে সবগুলো হচ্ছে যাই পিসি সুইচের মধ্যে দিয়ে দিই। এরপর হচ্ছে যাই বাকিটা হচ্ছে আপনার একটা প্রিন্টার দিয়ে কাজ হয়। ঠিক আছে, এখন এই যে এটার স্কোপ আছে, মানে আহ, কতটুকু তার হচ্ছে যে নেটওয়ার্কটা হচ্ছে যে পরিধি, যেটাকে বলা হচ্ছে যে একটা জিনিস আসে এখানে লেন। লেন বলে আমরা আমরা এটার সাথে অনেকেই পরিচিত। আপনার যদি ধরেন যে আপনার একটা কম্পিউটার ল্যাব থাকে, ওখানে যদি 10টা পিসি থাকে, আপনি একটা সুইচ দিয়ে ওখানে ল্যান করে আমরা কি করি, কানেকশন তৈরি করি। তো আমাদের এই জিনিসটা খুব পরিচিত, লেন, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এটা খুব ছোট জায়গায়, মানে একটা বিল্ডিং হ্যাঁ, হতে পারে। হ্যাঁ বলেন। স্ক্রিনটা বড় করা যায় না স্যার? মানে হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি করে দিচ্ছি। বড় করলে ভালো হতো স্যার। এখন দেখা দেখা যায়, যাচ্ছে না স্যার। এখন দেখা যায়, এখন মোটামুটি স্যার। এখন কি বড় ভাইয়া হয়েছে? হাত দিয়ে টানলে তো বড় হবে। স্যার দেখা যায়, হাত দিলে তো বড় হয়ে যায় স্যার। এখন দেখা স্যার এখন দেখা যায় না? জি স্যার, হাত দিয়ে টানলে বড় হয়ে যায় স্যার। ও আচ্ছা, তাহলে আমরা একটু হেল্প করি। আপনি আপনার হাত শুধু দিয়ে টাচ স্ক্রিনে দিলে বড় দেখা যাবে। স্ক্রিনে শুধু জুম করবেন, তাহলেই বড় হয়ে যাবে আপনাদের স্ক্রিন গুলো। ঠিক আছে স্যার, স্যার কন্টিনিউ করেন। সিস্টেম ঠিক আছে, সুন্দর লাগছে ক্লাস। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা যে লোকাল এরিয়া, এইটার সাথে আমরা সবাই পরিচিত। আপনার যদি একটা কম্পিউটার ল্যাব থাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে, বা হচ্ছে যে আপনি কোথাও ছোটখাটো অফিসে যদি কখনো যান, দেখবেন যে 10-20টা কম্পিউটার একই সাথে কিছু তারের মাধ্যমে কানেক্টেড। ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা বলতেছি কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমাদের যে সফটওয়্যার ফার্মগুলো বলেন, আমাদের যে ছোট ছোট কানেক্টেড একই ভবনে যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে বা অনেকগুলো রুম থাকে, তখন হচ্ছে আমরা কি করি, এটা ল্যান করি। এই ল্যান করার জন্য কিছু ডিভাইস লাগে, সেটা আমি পরবর্তীতে আস্তে আস্তে বলবো। তো এটা ল্যানটা কোথায়, ল্যানটার স্কোপ হলো একটা বিল্ডিং সর্বোচ্চ। ঠিক আছে, আপনারা এটা দেখবেন, ল্যানের স্কোপ হলো একটা বিল্ডিং, একটা স্কুল, বা একটা ভবন, একটা রুম হইতে পারে, বা একটা কম্পিউটার ল্যাব। ঠিক আছে, এটা জাস্ট হলো মাথায় রাখলে হবে যে এটা স্কোপ কম, ছোট জায়গায়, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর আমাদের আছে আরেকটা হচ্ছে হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা একটা শহর জুড়ে। ঠিক আছে, যেমন আমাদের যে ডিসের কেবলগুলো আছে পুরা, তাদের নেটওয়ার্কটা কোথায় থাকে, একটা শহর জুড়ে বিস্তৃত থাকে। এটা হচ্ছে যে ম্যান বলে। তো এটার পূর্ণরূপটা খুব আসে এবং স্কোপটা আসে। ধরেন যে একটা প্রশ্ন আসবে যে এরকম যে একটা ভবনের মধ্যে যদি নেটওয়ার্ক হয়, সেটা কি ম্যান নাকি ল্যান নাকি ডব্লিউএন। ঠিক আছে, তো আমাদের যে ডব্লিউএনটা, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে অনেকে আবার এখানে ভুল করে পূর্ণরূপে ওইখানে ওয়ার্ল্ড দিয়ে দেয়, ওয়ার্ল্ড এরিয়া বলে ফেলে। এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, তো আমাদের এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের যে ইন্টারনেটটা, পুরা ওয়ার্ল্ডের যতগুলা কম্পিউটার বা যতগুলা ডিভাইস কানেক্টেড আছে পরস্পরের সাথে, সেটা বলতেছি আমরা ইন্টারনেট। তো এই ইন্টারনেটটা কি, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে ডব্লিউএএন এর। আমরা আগে যে ইয়ে করি, এখনো যে আমরা ব্লুটুথ দিয়ে অনেক সময় গান শুনি বা হচ্ছে যে গান শেয়ার করি, যে এই যে কাছাকাছি একদম, মানে আপনার পকেট বা হচ্ছে হাতের সাথে দুইটা ডিভাইস রেখে, অথবা খুব কম ডিস্টেন্সে যেটা হয়, সেটা একদম ছোটটা হলো ফ্যান বলে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্যক্তিগত ছোট নেটওয়ার্ক, ধরেন আপনি আপনার হচ্ছে যে দুইটা ডিভাইসের মাধ্যমে শেয়ার ইট, বা হচ্ছে যে ব্লুটুথ দিয়ে আপনি হচ্ছে যে বিভিন্ন গান বা হচ্ছে যে কোনো কিছু শেয়ার করতেছেন। এরপরে আমরা এখন কি করি, আমাদের যে ব্লুটুথ যে ইয়েগুলো আছে না, হেডফোনগুলো আছে না, ওটাও একটা হচ্ছে যে কি, মোবাইলের সাথে কমিউনিকেশন করতেছে, সে হচ্ছে যে খুব কাছাকাছি দূরত্ব থেকে। তো এখন আমাদের স্কোপটা আমরা বুঝছি কিনা। আমাদের যদি একটা ভবন হয়, সেটা হবে লেন। যদি ছোট দূরত্ব হয়, মানে হাতের কাছে বা হচ্ছে যে ছোট একটা রুম, একটু ডিস্টেন্স হলে সেটা হয়ে যায় হচ্ছে যে আমাদের ফ্যান। আর আমাদের যদি একটা
শহর জুড়ে হয় সেক্ষেত্রে হবে হচ্ছে যে এটা ম্যান। ম্যান আর পুরো ওয়ার্ল্ডের যে নেটওয়ার্কটা সেটা কি দেশ একজন। জুড়ে বিশ্ব হ্যাঁ এটা বিশ্ব এটা জুড়ে ওয়ান বিশ্ব। ওয়ান 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 হ্যাঁ থ্যাংক ইউ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের এখন আমরা যে টপোলজি কথাটা আমরা দেখবেন যে অনেক সময় আসে টপোলজিটা কি। টপোলজিটা আসলে হচ্ছে আমাদের যে আমাদের যে ডিভাইসগুলা আপনার হচ্ছে যে কিভাবে কানেক্টেড পরস্পরের সাথে, এই যে ফিজিক্যাল যে স্ট্রাকচারটা, মানে হচ্ছে যে তাদের যে গঠনগত যে কাঠামোটা। ধরেন আমরা যে 10টা কম্পিউটার আপনার কাছে আছে, তো এটা আপনি কিভাবে সাজাবেন, এইটা এই সাজানোটাই হচ্ছে যে এটা কি আপনি কি একটা সুইচ দিয়ে সাজাবেন, নাকি হচ্ছে সবগুলোর সাথে সবগুলো তার দিয়ে দিবেন, নাকি হচ্ছে যে একটা এ কম্পিউটারের সাথে বি কম্পিউটার হবে, বি কম্পিউটারের সাথে সি কম্পিউটার হবে। এই যে সাজানোর যে আপনার হচ্ছে যে কাঠামোটা, এই স্ট্রাকচারটা হলো আমাদের টপোলজি বলতেছি আমরা। হ্যাঁ আমাদের হচ্ছে যে স্যার সবাইকে কি মিউট করে দেওয়া যায়? অন্য স্যার, যাদের ভালো আছেন? ডিস্টার্ব করতেছে স্যার, শোভন স্যারের উদ্দেশ্যে বলতেছি। আপনি গ্রুপে দিয়েছি না? গ্রুপে আপনার নাম কি স্যার? শোভন স্যার আপনি একটু ইয়ে দেন, ওই যে আমাকে আপনি গ্রুপে আছেন না? গ্রুপে লিংক দেওয়া হয়েছে, তো লিংকে ক্লিক করেন। হ্যাঁ আহ, হ্যাঁ পেড গ্রুপ। শোভন স্যার আমাকে একটু পোস্ট করে দেন। জি জি, পেড গ্রুপ, পেড গ্রুপ। আমরা কন্টিনিউ করি, ওনার মনে হয় একটা কল আসছে মনে হয় সম্ভবত। আমাদের হচ্ছে যে এই যে এই টপোলজিটা হচ্ছে যে একটা টপোলজি আছে বাস টপোলজি বলে, বাস। ঠিক আছে, এই বাস টপোলজিটা আমরা একটা ছবি দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখেন এই যে আপনার হচ্ছে যে একটা একটা কেবল দিয়ে সে সবগুলা ডিভাইসকে সে কানেক্ট করছে। দেখেন বাস কেবল দিয়ে একটা সে, এখানে সার্ভার আছে, এখানে পিসি আছে, এখানে পিসি আছে, এখানে প্রিন্টার আছে। এটার ক্ষেত্রে আমাদের সমস্যা কোথায় হয়? একটা সমস্যা হবে যদি কেবলটা যদি নষ্ট হয়ে যায়, যে মেইন কেবল যেটা, হ্যাঁ এই কেবলটা যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে? বাসের সিটগুলো আছে না, দেখছেন না আপনারা? এটা এই জন্য বাস বলতেছে যে আপনার হচ্ছে যে একটা ইয়ে দিয়ে হচ্ছে যে কানেক্টেড। আপনার হচ্ছে যে এই বাসের যদি বাসের এই কেবলটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তখন কি হবে? কোনোভাবেই একটার সাথে কমিউনিকেশন করতে পারবে না। এটা হচ্ছে যে আপনার নাম শুনবেন, এটা বাস টপোলজি। যদি বাস টপোলজি আসে সেখানে একটি মাত্র কেবল দিয়ে কি হবে? সবগুলা কম্পিউটার, আপনার 10টা কম্পিউটার আছে বা 10টা ডিভাইস আছে, এগুলা একটি মাত্র কেবল দিয়ে কানেক্টেড হবে। এটা হচ্ছে যে বাস টপোলজি, মানে এটার গঠন। টপোলজি তো বুঝছেন না, ফিজিক্যাল যে গঠনটা, তো তারা একটা ডিভাইসের সাথে কেমনে কানেক্টেড থাকবে সেটা আসলে মূলত টপোলজি বলে। এরপরে আমাদের সবচেয়ে জনপ্রিয় যেটা আপনারা দেখবেন যে আপনাদের যে ল্যাবগুলো আছে, যারা ল্যাব দেখছেন তাদের দেখবেন যে সুইচ বা হাব দিয়ে কি করে অনেকগুলো হচ্ছে যে ল্যাপটপ কানেক্ট করে। প্রথমে হচ্ছে যে আইএসপি থেকে আপনার রাউটারে যে এটা আসে, রাউটার থেকে একটা কেবল যায় হচ্ছে যে সুইচে। আমাকে কি কোহোস্ট করা হয়েছে? হুম ওকে। আমাদের যে আহ, ইয়েগুলা মানে প্রচলিত যে সিস্টেমটা সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে সুইচ দিয়ে। ঠিক আছে, সুইচ অথবা হাব দিয়া। এই ক্ষেত্রে স্টার টপোলজিটা কিরকম হয়? এখানে দেখেন একটা সুইচে অনেকগুলো পোর্ট থাকে না? আপনার সুইচ দেখছেন কেউ? এরকম কানেকশনের জন্য অনেকগুলো পোর্ট থাকে। আপনার যদি 10টা পিসি থাকে আপনি চাইলে 10টা পিসি কি করতে পারবেন? এই সুইচের এই পোর্টগুলো দিয়ে কানেক্ট করতে পারবেন। তো এখন এক্ষেত্রে সমস্যা হয় কি, আপনার যে মেন নেটওয়ার্কটা আসতেছে সুইচে, এখন সুইচ থেকে যাচ্ছে হলো অন্য অন্যগুলাতে। এখন কোনোভাবে যদি সুইচ বা হাব এটা যদি নষ্ট হয় তখন হচ্ছে কি হয়, পুরো নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। সুইচ বা হাবের উপর ডিপেন্ড করে। এই জন্য বলে যে স্টার টপোলজিতে কি লাগে, এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে, যে একটা কেন্দ্রীয় একটা ইয়ে লাগে, কেন্দ্রীয় ডিভাইস লাগে। সেটা সুইচ হতে পারে অথবা হাব, এই দুইটা বেশি ব্যবহৃত হয়। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট হ্যাঁ, ওইটাকে বলে। এটাকে বলে রাইট। এটা হচ্ছে আমাদের সুইচ অথবা হাব দিয়ে করা লাগে। আর আমাদের সবচেয়ে বেশি করা হয় কিন্তু এটা স্টার টপোলজিটা। এরপর হচ্ছে যে রিং টপোলজি। রিংটা কিরকম করে, একটার সাথে আপনার এ কম্পিউটার সাথে বি কম্পিউটার, বি কম্পিউটারের সাথে সি কম্পিউটার, এভাবে একটা রিং রিং আকারে ইয়ে করে। ঠিক আছে, বৃত্তাকারে যুক্ত যুক্ত থাকে এরা। ডাটা একদিক দিয়ে ঘুরে এটা। আর একটি নষ্ট হলে রিং এ সবচেয়ে অসুবিধা হলো কি, একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়
তখন হচ্ছে যে আপনাকে পুরো সিস্টেমটাই করবে, এন্টায়ার যে সিস্টেম এখানে সে হচ্ছে যে হিট করবে। আরেকটা টপোলজি আছে, একটা হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজিটা কিরকম, প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের তার দিয়ে সরাসরি কানেক্টেড থাকবে। ধরেন যে আপনার 5টা কম্পিউটার আছে, এক কম্পিউটারের সাথে বি, সি, ডি, ই সবার সাথে সবার হচ্ছে যে কি হবে, এ এর সাথে বি, এর সাথে সি, এর সাথে ডি, এর সাথে ই, আবার বির সাথে এ, বির সাথে সি, বির সাথে ডি, বির সাথে ই। মানে ম্যাশ টপোলজিটা খুব কমপ্লেক্স, আপনার হচ্ছে যে বেশি তার লাগে। তবে ওটা অনেক সিকিউর, মানে যে কোনো একটা পিসি নষ্ট হলেও কোনো সমস্যা নেই, আপনার হচ্ছে যে নেটওয়ার্কিংটা চলবে। আমরা কি এই টপোলজি পর্যন্ত বুঝছি কিনা সবাই? জি, ক্লিয়ার। স্যার তাহলে একটু মাঝে মাঝে রিপিট করলে আমাদের বুঝতে সুবিধা হবে স্যার। একটু রিপিট এগুলো তো করলে ভালো আমাদের হবে। ওকে বারবার ওকে, দেখলে আমরা ঠিক হয়ে যাবে স্যার। আমি আবার একটু রিপিট করি। দেখেন আমাদের হচ্ছে জি যে স্যার, জি স্যার। টপোলজিটা হলো মূলত হচ্ছে যে আমাদের যে ধরেন যে 10টা কম্পিউটার আছে, আমি একটা নেটওয়ার্ক তৈরি করব তাদের মধ্যে। তাহলে এখন আমাকে তো কিছু একটা করতে হবে তাদের সাথে। 10টা কম্পিউটার তো ধরেন যে আপনার একটা কম্পিউটার আছে, আমার একটা কম্পিউটার আছে। কারণ আমি যদি কোনো একটা কিছু না করি, তাদের সাথে তো সরাসরি কোনো কমিউনিকেশন হবে না। এখন আমরা কি করি, এক্ষেত্রে অনেক ওয়ে আছে। যদি আপনার 10টা কম্পিউটার থাকে, এরকম একটা বাসের কেবল নিয়ে একটা কেবল দিয়েও আমরা করতে পারি, 10টার সাথে কানেক্টেড করে দিলে একটা একটাতে সরাসরি অ্যাক্সেস করতে পারবে। ধরেন যে এখানে এই যে এই কানেকশনের কারণে হবে কি, এফিসিকে সরাসরি একটা নেটওয়ার্কের মধ্যে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আবার এই যে প্রিন্টারটা আছে না, এই প্রিন্টারটারে সবাই অ্যাক্সেস করতে পারবে, এও পারবে, এটাও পারবে, এটাও পারবে। এই যে নেটওয়ার্কিং এর সুবিধা কি হলো, আপনার আলাদা আলাদা প্রিন্টার কিন্তু প্রত্যেকটা পিসির সাথে নেটওয়ার্কিং না থাকলে লাগতো, এটার সাথে একটা লাগতো প্রিন্টার, এটার সাথে একটা লাগতো, এটার সাথে একটা লাগতো। কিন্তু এখন হয়েছে কি, একটা প্রিন্টার 10টা পিসি সবাই চালাতে পারবে। এই জন্যই বলতেছি যে আমরা আমাদের হচ্ছে যে নেটওয়ার্কিংটা বলতেছি যে বিভিন্ন ডিভাইসের সাথে বিভিন্ন ডিভাইসের যে কমিউনিকেশনটা কেমনে হবে। এখন এই পিসিতে ধরেন যে একটা মুভি আছে, PC 1, তাহলে এই চাইলে কিন্তু এটা মুহূর্তের মধ্যে সে নিয়ে নিতে পারবে ল্যানের মাধ্যমে। ঠিক আছে, এই কানেকশনের মাধ্যমে সে এখানে ঢুকে জাস্ট হলো নিয়ে নিতে পারবে। তো এই জন্য হয় কি, আমাদের ফাইল শেয়ারটাও সহজ হয়। ধরেন আপনার কাছে একটা ফাইল আছে, আপনি 10টা পিসিতে পাঠাবেন, ঠিক আছে, তারা মুহূর্তের মধ্যে এটা পাবে। এরপরে এখানে এটার এই যে টপোলজিটা, এটা বাস টপোলজির একটা অসুবিধা আছে, যদি কোনোভাবে যদি এই এটা কেবলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরা যে নেটওয়ার্কটা এটা নষ্ট মানে হয়ে যাবে, হ্যাম্পার হবে আর কি। এটাকে আবার হচ্ছে যে আপ করতে হলে আপনাকে অবশ্যই বাস কেবলটা ঠিক করতে হবে। পুরো আরেকটা জিনিস, টপোলজিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ পুরো টপোলজিটা, পুরো নেটওয়ার্কটা এন্টায়ার নেটওয়ার্কে এটা করবে আর কি, হিট করবে। এরপরে এই যে স্টার টপোলজি, এটা সবচেয়ে আমাদের দেশে বেশি ব্যবহার করা হয়। মানে আমাদের দেশে না, সব মানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব সেট আপ বা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ফার্মে আপনার স্টার টপোলজিটা ব্যবহার করে। এটার কি করে, এটা দেখেন এখানে শুধুমাত্র একটা সুইচ লাগে, কেন্দ্রীয় একটা ডিভাইস লাগে, সুইচ অথবা হাব। ঠিক আছে, সুইচ এবং হাব একই জিনিস, তবে একটু পার্থক্য আছে, আমরা পরে স্লাইডে আমরা এটা দেখব। এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস, এটাতে কি করতেছে দেখেন, অনেকগুলো পোর্ট থাকে, 16 পোর্টের সুইচ আছে, 8 পোর্টের আছে, আপনার যতগুলো কম্পিউটার আরও বড় আছে। ঠিক আছে, যেটা লাগে সে ততগুলো হচ্ছে নেয়। তো এখন এর মাধ্যমে করলে একটা সুবিধা আছে, খুব মানে সিম্পলি সেট আপ হয়ে যায়। কিন্তু কোনোভাবে যদি সুইচটা নষ্ট হয়, তাহলে কি হবে, পুরা নেটওয়ার্কটা মানে ওই সময়ের জন্য হচ্ছে যে আপনার হচ্ছে আপ থাকবে না, ডাউন হয়ে যাবে। তো আমরা সচরাচর আমাদের যে ল্যাবগুলা, এটাতে আমরা সুইচটা ব্যবহার করি, এই স্টার টপোলজিটা ব্যবহার করি। এরপরে আমাদের একটা আছে রিং টপোলজি। রিং টপোলজিটা হয় কি, একটা পিসির সাথে একটা পিসি কানেক্টেড থাকে তার দিয়ে। ঠিক আছে, আর ম্যাশ টপোলজি একটা আছে, ম্যাশ টপোলজি এটা এখানে আমি লিখতে ভুলে গেছি, আপনারা একটু নোট রাখেন। ম্যাশ টপোলজি হয় কি, আপনার ধরেন যে আপনার 5টা পিসি আছে, সবাই সবার সাথে কানেক্টেড থাকবে তার দিয়ে। তখন যে কোনো পিসি নষ্ট হইলেও সমস্যা নাই, শুধু ওই পিসিটাই নেটওয়ার্কের বাইরে থাকবে, আদার্স যতগুলো পিসি আছে সবগুলো নেটওয়ার্কে থাকবে। ধরেন যে এই কম্পিউটার, স্যার আমরা এভাবে বলতে পারি কি, মেস কম্পিউটার একটি কম্পিউটারের সঙ্গে একাধিকভাবে সংযুক্ত থাকে। কোনোভাবে যদি একটি সংযোগ নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটি সংযোগ দিয়ে এই মেস টপোলজিটা সচল থাকে। রাইট রাইট, আমি আরেকটা মনে হয় একটু ফিগার দেখালে আপনারা আরো সহজে বুঝবেন ম্যাশ টপোলজি। এটা আমি ছবিটা অ্যাড করতে ভুলে গেছি, এটা একটু দেখেন। এই যে দেখেন ডিভাইস 1, দেখেন ডিভাইস 1 সবার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এদিকে এটার সাথে কানেক্টেড, এদিকে এটার স্যার সাথে এটা তার। একটু জুম করে দেন। এখন দেখা যায়? জি, জি ক্লিয়ার। স্যার, দেখা যায়।
হ্যাঁ, এটা দেখেন এই যে ডিভাইস ওয়ান মানে এটা ধরেন যে ল্যাপটপ হচ্ছে যে এটা আমার ল্যাপটপ বা আমার হচ্ছে যে পিসি ধরেন এটা ডেস্কটপ, হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকজনের, হ্যাঁ, এটা একদম সবগুলোর সাথে দেখেন এটার সাথে তার দিয়ে কানেক্টেড, 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 আর এটার সাথে তার দিয়ে কানেক্টেড। আবার এই যে এই লোক আছে ভদ্রলোকের পিসিটা এটাও সবার সাথে কানেক্টেড। তার মানে কোনো একটা পিসি যদি নষ্ট হয় নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। এটা একটু সেটআপটা কমপ্লেক্স, একটু তার বেশি লাগে, ঠিক আছে। এটাও ব্যবহার হয় যখন লাগে আর কি আপনার, তবে আমরা সচরাচর হচ্ছে যে স্টার টপোলজির বাইরে আমাদের লাগে না। এখন আমাদের হচ্ছে যে যে ডিভাইসটার কথা আমরা বললাম স্টার টপোলজিতে আমাদের লাগে, এটা নিয়ে এমসিকিউ অনেক আসে যে সুইচ এবং হাব দুইটাই একই জিনিস, দুইটাই নেটওয়ার্কিং ডিভাইস, কিন্তু এদের মধ্যে পার্থক্য কি? আপনার সুইচ দেখবেন, সুইচটা হচ্ছে লেটেস্ট, আগে হাব দিয়ে করতো। হাব দিয়ে করলে হয় কি, ধরেন এ থেকে বিতে, এখানে একটা আমি দেখাইছি দেখেন, এটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করি। এই যে দেখেন সুইচ, এটা হচ্ছে সুইচ, ঠিক আছে। ধরেন যে এটা এ কম্পিউটার ডেটা পাঠাইতেছে শুধুমাত্র বি রে। এখন এটা যদি হাব হইতো, আগে যেটা ছিল, হাব হইলে হয় কি এ ডাটাটা এদিকেও পাঠাবে আবার এদিকেও পাঠাবে, কিন্তু তারা রিসিভ করবে না। তো এক্ষেত্রে ঝামেলা হয় কি, আপনার পুরা যে নেটওয়ার্কে যে ইয়েটা আছে, কি বলে এটাকে, যে ট্রাফিকটা আছে, এবং কি হচ্ছে যে একটু মানে ইয়ে লাগে যায়, জ্যাম লাগে যায়, তখন হচ্ছে যে কি নেটওয়ার্কটা স্লো কাজ করে। তো এই জন্য হচ্ছে যে আমরা মানে হাব ব্যবহার না করে আমরা সুইচ ব্যবহার করি। আগে কিন্তু হাবও ব্যবহার হইতো। হাব ব্যবহার করলে হয় কি, দেখেন এই যে দেখেন এই ডাটাটা, এই 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 চিহ্নটা একটু দেখেন, এ যখন ওনারা পাঠাইছে এদিকেও যাচ্ছে আবার এদিকেও যাচ্ছে, তার মানে কি এটা ব্রডকাস্ট করে দিচ্ছে। তা আমরা এটা বলতে পারি যে এই ফিগারটা যদি আপনার মাথায় রাখেন, এস মানে হচ্ছে যে সুইচ মানে হচ্ছে স্পেসিফিক, আর হাব মানে হচ্ছে সবাই পাঠাই দিয়ে। যে আপনার নেটওয়ার্কে যদি আপনি হাব দিয়ে করেন তখন কি হবে, একটু হচ্ছে যে ইয়ে হবে, যে নেটওয়ার্কে যে কলিশন বলেন বা হচ্ছে যে আপনার হলো ব্রডকাস্ট বলেন, এটা একটু বেশি হবে, তখন যে নেটওয়ার্কটা একটু হলো স্লো স্লো কাজ করবে। তা আমরা হাব দিলে হয় কি, আর সিকিউরিটির জন্য একটু প্রবলেম আছে, হাব সবাইকে পাঠাই দিই। মানে আপনি একটা নেটওয়ার্কে ধরেন যে এই কম্পিউটারকে মেসেজ পাঠাইতেছে, তখন হাব থাকলে হয় কি সবাইরে পাঠাইছে, কিন্তু তারা হচ্ছে যে মেসেজটা রিসিভ করে না, কিন্তু নেটওয়ার্কে এটা থাকে যায়। আমি কি বুঝতে পারছি? এটা কিন্তু আসে এমসিকিউতে আপনার, এটুক বুঝলে আপনার হবে যে সুইচ হলো স্পেসিফিক, যারে পাঠাচ্ছেন তার কাছে যায়, আর হাব হলো সবাইকে ব্রডকাস্ট করে। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। এটা কিন্তু আসে এমসিকিউতে আসে যে সুইচ এবং হাব এটা মানে আমরা কেন ব্যবহার করব, কোনটা কখন, ঠিক আছে। সুইচ হলো খুবই স্মার্ট, একদম লেটেস্ট, আর হাব হলো ওল্ড টেকনোলজি যেটা। এখানে বলা আছে যে তারা যখন একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে ল্যানে যখন কাজ করে তখন হচ্ছে ব্রডকাস্ট করে, আর হচ্ছে যে হাবে, সুইচে করে না, হাবে করে। সুইচকে তো আবার স্যার ইন্টেলিজেন্ট হাবও বলে নাকি স্যার? হ্যাঁ ইন্টেলিজেন্ট, হ্যাঁ হ্যাঁ রাইট। হাব হলো একদম প্রথম থেকে শুরু হয়েছে, তো হাব দিয়ে শুরু হয়েছে। এখন হাবকে যে ইয়েটা ছিল ওনাদের, হাবের যে মানে কি বলে এটা, সীমাবদ্ধতা ছিল, ওটাকে ওভারকাম করছে সুইচ দিয়া। আচ্ছা, এই সুইচ এবং হাব তারা কি করে, লোকাল এরিয়া নেটওয়ার্কে কাজ করে, তারা কিন্তু আউটসাইডে আপনার কাজ করতে পারে না। ধরেন যে আমার আমার বর্তমান যে পিসিটা, এটা যদি বাইরে যেতে হয়, একদম আপনারা যদি এই জিনিসগুলো যদি একটু রিলেট করতে পারেন, আমার মনে হয় আপনি আর ভুলবেন না। আমার পিসি, আমার ধরেন যে এখন আমি যে ল্যাপটপটা আছি, এটা কোনোভাবে হচ্ছে যাই হাব ইয়ের সাথে সুইচ বা হাব দিয়ে কানেক্টেড, হ্যাঁ, অথবা আমার হচ্ছে যাই রাউটারের সাথে কানেক্টেড। এখন আমার এই যে রাউটারটা যদি না থাকতো, আপনারা আগে তো দেখছেন না, আপনাদের যারা হচ্ছে আগে নেটওয়ার্ক ইউজ করছেন, সরাসরি একটা কেবল দিয়া শুধুমাত্র একটা ল্যাপটপে দিয়ে চলে যেত, ঠিক আছে। এখন তো আমাদের রাউটার আছে, রাউটারে দিয়ে চলে যায়, রাউটারের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে। এখন ধরেন যে আপনি একটা কম্পিউটার ল্যাবে আছেন, আপনার হচ্ছে যাই দেখবেন যে লোকালি আপনি কানেকশন করতে পারতেছেন, পিসিগুলোর সাথে কমিউনিকেট করতে পারতেছেন, কিন্তু আপনি বাইরে কাজ করতে পারতেছেন না। তো এখন বাইরে কাজ করতে হলে আমাদের কি লাগবে, গেটওয়ে লাগবে। এই আমাদের যে রাউটার কি করে মূলত, রাউটার দুইটা কাজ করে, একটা হচ্ছে যাই আপনার হচ্ছে যাই সিগন্যাল দিয়ে সবগুলো ডিভাইস কানেক্ট করায়, এবং আপনাকে যে বাইরের যে জগৎ আছে, আপনি আপনার যে ল্যাপটপ আছে, যে আপনি যে পিসি, ধরেন যে আপনার ল্যাপটপ থেকে যে আপনি ফেসবুক ইউজ করতেছেন, এটার একটা রিকোয়েস্ট কিন্তু ফেসবুকের সার্ভারে যায়। তো এইটার জন্য হচ্ছে আমার রাউটার লাগতেছে, এই কাজটা রাউটার করতেছে। সুইচ এবং হাব কি করে, লোকাল যে কানেকশনটা, লোকাল আপনার কমিউনিকেশন হয়, কিন্তু সুইচ এবং হাব দিয়ে আপনি বাইরে কানেকশন করতে পারবেন না।
বাইরে কমিউনিকেশনের জন্য ভিন্ন নেটওয়ার্ক, যেটা আপনার একটা নেটওয়ার্কে আরেকটা নেটওয়ার্ক, মানে যেটা হচ্ছে ভিন্ন বা বিভিন্ন নেটওয়ার্ক, এটার জন্য হচ্ছে রাউটার লাগে। এই কথাটা অনেক সময় আসে যে আপনার হচ্ছে যে রাউটারের কাজ কি। রাউটারের কাজই হলো হচ্ছে যে বিভিন্ন এই যে এখানে দেখেন ছবিটা, এই যে এখানে এখানে সুইচ দিয়ে দেখেন, এইখানে সুইচ দিয়ে অনেকগুলা কানেকশন আছে, এদিকেও কানেকশন আছে। কিন্তু যখন তারা বাইরে যাবে, ধরেন যে এই কম্পিউটার যদি এই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, এই যে লাল চিহ্নের যে কম্পিউটার এটা এবং এটা এখানে যেটা আছে, এটার সাথে যদি কমিউনিকেশন করতে চায় তখন কি লাগবে? তখন কি সুইচ দিয়ে হবে সরাসরি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে হবে, হ্যাঁ, লেন তখন দিয়ে হচ্ছে যে হবে না, তখন কিন্তু আপনার লেন দিয়ে হবে না, তখন হচ্ছে যে আপনার রাউটার লাগবে মাস্ট। ওয়াইড রাউটার, এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ রাউটার। তাহলে এই চিত্রটা যদি আপনার মনে রাখতে পারেন যে রাউটারের কাজ কি, দুইটা নেটওয়ার্ক, ভিন্ন ভিন্ন দুইটা নেটওয়ার্ককে কি করে, সে যোগাযোগ, তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। ঠিক আছে, তার মানে রাউটার দিয়ে হচ্ছে যে রাউটার হচ্ছে যে একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্ক যুক্ত করে। আর আজকের পরে আপনি নেটওয়ার্ক বলতে বুঝবেন হচ্ছে যে অনেকগুলো পিসি কানেক্টেড। ঠিক আছে, আমাদের ভাষায় হলো আইসিটির ভাষায় নেটওয়ার্ক হলো অনেকগুলো পিসি বা অনেকগুলো ডিভাইস, ঠিক আছে, পরস্পরের সাথে কানেক্টেড। এখন আমরা যদি আগে, এখন মডেমটা মানে সচরাচর আমরা দেখি না, আগে আমরা দেখতাম। কারণ এখন আমরা কেন দেখি না, আমাদের যে ইয়েটা আছে, রাউটারটা আছে, বিল্ট ইন মডেমের যে ফ্যাসিলিটিটা ওখানে থাকে। মডেম কি করে, ধরেন যে আপনি যে সিগন্যালটা প্রডিউস করে কম্পিউটার, সেটা হচ্ছে ডিজিটাল, এবং এটা যখন বিভিন্ন তারের মাধ্যমে যায় সেটা কি অ্যানালগ হয়ে যায়। তো এখন এই যে মডেমে দুইটা দুইটা ইয়ে আছে আপনার, একটা হচ্ছে যাই অ্যানালগ থেকে সে ডিজিটাল করে, এবং ডিজিটাল থেকে সে অ্যানালগ করে। তো আপনার হচ্ছে যাই এটা কেন লাগতেছে আমাদের, আমাদের যে ইয়েটা আপনার হচ্ছে যাই সিগন্যালটা, প্রথমে আমরা ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ করে আর অ্যানালগটাকে ডিজিটাল করে, এটুকু আপনার বুঝতে পারছেন? মডেম মডেমটা কিন্তু এখন হচ্ছে যে সরাসরি আমরা দেখি না, আগে আমরা মডেমটাই দেখতাম, কিন্তু এখন আমাদের বিল্ট ইন ফ্যাসিলিটির কারণে এটা আমরা দেখি না। আরেকটা স্যার বিষয় একবার রিপিট করবেন স্যার? হ্যাঁ, ধরেন যে আমরা আমাদের যে পিসির যে সিগন্যালটা, ঠিক আছে, এটা তো টেলিফোন তারের মাধ্যমে যখন যায়, তো ওই সিগন্যালটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যালটাকে তো তারা বুঝবে না, কেবলও বুঝবে না। তো এই জন্য কি করে, এই মডেম কি করে, ডিজিটাল সিগন্যালটা পাইয়া প্রথমে অ্যানালগ করে, আপনার পিসি থেকে যখন মেসেজ পাঠাইতেছেন, হ্যাঁ, অ্যানালগ ডিজিটালটাকে অ্যানালগ করে, এই ফ্যাসিলিটি এখন তার কাছে আছে। এখন মডেম নাই ওয়াইফাই এর কারণে নাকি? হ্যাঁ হ্যাঁ, রাউটারে বিল্ট ইন মডেমের যে এটা ফ্যাসিলিটিটা থাকে, রাউটারের মধ্যে থাকে এটা। তো আচ্ছা, এখন আবার যে পিসিতে আপনি পাঠাইতেছেন তারও কি থাকে, মডেমের দুটো অংশ থাকে। ওইখানে ডিজিটাল থেকে কি করা লাগে, সে 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 যেটা পাচ্ছে সেটা কি অ্যানালগ সিগন্যাল পাবে। ধরুন আপনি আপনার বন্ধুরে যে মেসেজটা পাঠাইলেন, তার যে রাউটার, সে পাবে হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। তো ওই রাউটার কি করতেছে, আবার এটাকে ডিজিটাল করে ফেলতেছে, তখন সে আপনার মেসেজটা খুব সুন্দরভাবে দেখতেছে। তো মডেমে দুইটা কাজ, ঠিক আছে, একটা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল করে, আরেকটা হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ করে। আরেকটা জিনিস আছে, আমাদের রিপিটার একটা বিষয় আছে। রিপিটারটা কেন লাগে, ধরেন আপনার তিনতলা বিল্ডিং, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে একটা রাউটার দিয়ে আপনি হচ্ছে কাজ চালাবেন। এখন তিনতলা তো সিগন্যালটা নিচতলা, নিচতলা যদি রাউটার থাকে, আপনার তৃতীয় তলা তো সিগন্যাল কি দুর্বল হয়ে যাবে না? তো এই সিগন্যালটাকে শক্তিশালী করার জন্য হচ্ছে রিপিটার লাগে, আর কিছু না। রিপিটার দিয়ে কি হয়, সিগন্যালটাকে একটু মানে ইয়ে হয়, ভালো হয় আর কি। আচ্ছা, ব্রিজ, এইটাও আসে, একটা ডিভাইস আছে ব্রিজ, ঠিক আছে। ধরেন যে আপনার দুইটা ভবনে, একটা ভবনে ল্যান আছে আর একটা ভবনে ল্যান আছে, আপনি মাঝখানে কি করবেন, একটা ব্রিজ বসাই দিবেন। ব্রিজ কিন্তু একটা ডিভাইস কিন্তু, জি, ঠিক আছে। দুইটা দুইটা ভবন আপনার, ধরেন যে ক্যাম্পাস এ ক্যাম্পাস বি, পাশাপাশি দুইটা ভবন, একটা ভবনে এ আছে ফুল নেটওয়ার্ক, আরেকটা ভবনে ল্যান আছে অনেকগুলো পিসি সহ। তো আপনি তাদেরকে একই সাথে রাখতে চাচ্ছেন, তাহলে কি করবেন, একটা ব্রিজ বসাই দিবেন, একক নেটওয়ার্ক করে, দেখছেন এখানে একক নেটওয়ার্ক হিসেবে আপনি চালাতে পারবেন। এরপরে আমাদের হচ্ছে যাই আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসকে আমরা যদি সহজ ভাষায় বলি, এখানে একটা ছবি আছে, এটা আগে একটু দেখে নেন। এই যে দেখেন, এখানে এটা হচ্ছে যে তার হচ্ছে যে একটা মেলিং অ্যাড্রেস, ঠিক আছে। ধরেন যে আপনাকে ইন্টারনেটে আপনাকে খুঁজে পাওয়ার জন্য, তা আপনার অ্যাড্রেসটা হলো আইপি অ্যাড্রেস। ইন্টারনেটে আপনাকে খুঁজে পাওয়ার জন্য, ইন্টারনেটে আপনার ডিভাইসটা খুঁজে পাওয়ার জন্য আপনার যে অ্যাড্রেস সেটা হলো আইপি অ্যাড্রেস। এখন ধরেন যে আপনার রাউটারের সাথে একটা আইপি অ্যাড্রেস আছে, পাবলিক আইপি একটাই থাকে রাউটারে। তো এখন আপনার আপনি আপনি সহ আরো 10 জন হচ্ছে যে এখানে ব্যবহার করে।
তো এখন আমি আপনার আই- আপনার বাড়ি- আইপির পূর্ণ রূপটা বলেন স্যার একটু। এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা এরপর হচ্ছে যাই আপনার ধরেন যে এটা একটু খেয়াল করিয়েন কথাটা আমার। আপনার বাসায় ধরেন যে একটা পাবলিক আইপি আছে, আমি আপনাকে যে কোনো একটা কারণে আপনাকে ট্র্যাক করা লাগতেছে, আপনার আইপিটা পাইলাম, পাবলিক আইপিটা পাইলাম, ঠিক আছে, কিন্তু আপনার বাসায় যে রাউটারটা আছে এটার সাথে এট এ টাইম 20টা ডিভাইস কানেক্টেড থাকে। তাহলে এখন আমি আপনাকে পাইতে হলে কি শুধু আইপি দিয়ে পাবো? অনেকে এটা এটা কনফিউশনে পড়ে যায়, ম্যাক অ্যাড্রেস কেন? ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস হলো আপনার একদম ইউনিক, আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আবার আইপি অ্যাড্রেস হচ্ছে কি, আমরা হচ্ছে যাই ধরেন যে আপনার এই বাড়ির ঠিকানা পাইলাম আমি, কিন্তু এই বাড়িতে 10জন লোক আছে, এই 10জন লোকের যে আলাদা আলাদা নাম আছে না, সেটা হলো ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস হলো প্রত্যেকটা মানুষের জন্য ফিক্সড, কিন্তু এই বাড়ির অ্যাড্রেসটা কি 10 জনের জন্য একটা, কিন্তু ম্যাক অ্যাড্রেস কি 10 জনের জন্য 10টা। এটা মাথায় রাখবেন যে অনেকে এটা মানে প্রশ্নটা উত্তর দিতে পারে না যে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস হলো একদম আপনার ডিভাইসের সাথে দেখবেন যে একদম ফিক্সড করা থাকে, যারা ম্যানুফ্যাকচার তারা ফিক্সড করে দেয় যে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আইপি অ্যাড্রেস কি আপনি ওই আইএসপি থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। আর আপনার আমরা যে সচরাচর যে রাউটারটা ব্যবহার করি ওইখানে যে আইএসপি যে আইপিটা দেয় ওটা হচ্ছে পাবলিক আইপি দিয়ে একটা। এখন আমি যদি আপনাকে ট্র্যাক করা লাগে, আপনার এই পর্যন্ত আইপি অ্যাড্রেস দিয়ে আমি এই পর্যন্ত আসতে পারবো, কিন্তু ঘরের ভিতরে তো 50টা ডিভাইস আছে। এই 50টা ডিভাইস কে কে এখানে এসে যায়, ধরেন যে মাইক স্মিথ, ঠিক আছে, তো আমাকে বের করতে হলে ম্যাক অ্যাড্রেসটা লাগবে। তাহলে এখন আইপি অ্যাড্রেস বলবো কি আমরা, তার হচ্ছে যাই নেটওয়ার্কের তার ঠিকানা। আর ম্যাক অ্যাড্রেস হলো কি একদম স্পেসিফিক, আপনি কে। নেটওয়ার্কের একটা নেটওয়ার্কে তো অনেকগুলো ডিভাইস থাকবে, ঠিক না? নেটওয়ার্কের ঠিকানা বললে বুঝবেন যে এখানে অনেকগুলো ডিভাইস আছে। আর ম্যাক অ্যাড্রেস বললে আইপি অ্যাড্রেস বললে বুঝবেন যে নেটওয়ার্কের ঠিকানাটা আপনার। আর ম্যাক অ্যাড্রেস বললে বুঝবেন যে স্পেসিফিক একদম ওই নেটওয়ার্কে সে লোকটা কে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, জি। যারা বোঝে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল আর কি। আরেকবার বলেন। আমি বলি আমাদের ধরেন যে আমাদের আমি আইপি অ্যাড্রেস দিয়ে কোন পর্যন্ত যেতে পারবো। আইপি অ্যাড্রেস ধরেন যে কেন দুইটা জিনিস কেন লাগতেছে আমার। আইপি অ্যাড্রেস আপনার বাসায় রাউটারটা একটা পাবলিক আইপি ধরেন, ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় আছে মানে অনেক ডিটেলস আছে আর কি, আমি ডিটেলসে আর গেলে আপনারা আবার মানে একটু কনফিউশনে পড়ে যাবেন। যে আইপি অ্যাড্রেস দিয়ে ধরেন যে আমি রাউটার পর্যন্ত আসলাম, কোনো একটা কারণে আমার ইনভেস্টিগেশন লাগতেছে আপনাকে, তো আমি আসলাম কি আপনার এই পর্যন্ত, এখানে দেখেন মেলেরিং অ্যাড্রেস আছে না, এই বাড়ি পর্যন্ত আমি আসলাম, যে বুঝলাম যে আইপিটা এই বাড়িতে, কিন্তু এই বাড়িতে তো মানুষ বা হচ্ছে যে ডিভাইস তো কম না, 20টা ডিভাইস আছে, ঠিক না? 20টা ডিভাইস এখন বর্তমানে ধরেন যে একটা একটা বাড়িতে 20টা ডিভাইস আছে। এখন এই 20টা ডিভাইসের মধ্যে কে হলো ধরেন যে এ, তো সেটা বের করার জন্য লাগেছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস একদম একদম ইউনিক, ঠিক আছে। আর আইপি অ্যাড্রেস এইখানে এই বাড়িতে যদি 20 জন লোকে যদি ইন্টারনেট ইউজ করে, 20 জনের জন্য কি পাবলিক আইপিটা সেম হবে, কিন্তু ম্যাক অ্যাড্রেসটা কি 20 জনেরই ভিন্ন ভিন্ন। ম্যাক অ্যাড্রেস হলো আপনার হচ্ছে যে যারা হচ্ছে যে ম্যানুফ্যাকচার তারা কি করে, কারখানা তৈরি করার সময় তারা দিয়ে দেয়, এটা হচ্ছে যে একটা হার্ডওয়্যারের ঠিকানা। আর আইপি অ্যাড্রেসটা আসলে মূলত হচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেস, আর এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এটা অনেকভাবে কোশ্চেন আসে আর কি, আইপি অ্যাড্রেস কি ফিজিক্যাল অ্যাড্রেস কিনা। আইপি অ্যাড্রেস কিন্তু ফিজিক্যাল না, এটা লজিক্যাল একটা অ্যাড্রেস। আর ম্যাক অ্যাড্রেসটা একদম আপনার এই মানে ডিভাইসের সাথে একদম মেরে দেয়, এটা হচ্ছে যে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। আপনি চাইলে আইপি চেঞ্জ করতে পারবেন কিন্তু ম্যাক চেঞ্জ করতে পারবেন না। আর এখানে ম্যাক অ্যাড্রেসের বিষয়ে আরো কিছু আসে, ম্যাক অ্যাড্রেসটা সবসময় 48 বিটের হয়। আর এটা হচ্ছে যে কি এটাকে অনেক সময় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডও বলে, এনআইসি বলে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসিও বলে ম্যাক অ্যাড্রেসকে। এখানে আমি লিখে দিচ্ছি দেখেন, ফিজিক্যাল অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসের সময় কি হয়, এটা লজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে যে ইন্টারনেট প্রোটোকল নাম, নেটওয়ার্কে একটি ডিভাইসের ঠিকানা, ঠিক আছে, ইউনিক ঠিকানা, ইউনিক। এখানে আইপি অ্যাড্রেসের আমাদের দুইটা ভার্সন আছে। আমাদের যখন 1969 সালে যখন ইন্টারনেট পৃথিবীতে আসে তখন হচ্ছে যে মনে করছিল যে আপনার 4.3 বিলিয়ন, আইপি ভার্সন 4 এর হচ্ছে যে 4.3 বিলিয়ন কানেক্ট করতে পারে ডিভাইসকে। তখন এটাকে এনাপ মনে করছিল, কিন্তু এখন দেখতেছে যে না, এটা এনাপ না, আরও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ হয়েছে, এই জন্য আইপি ভার্সন 6টা আসছে। এই আইপি ভার্সন 6টা হচ্ছে কত বিটের, 128 বিট। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে আইপি ভার্সন 4 থাকতে কেন 6 লাগতেছে, কারণ আইপি ভার্সন 4 অলরেডি রানিং আউট, কাছাকাছি। হ্যাঁ, এখন দেখবেন যে আইপি ভার্সন 6ও চলতেছে।
আর আইপি ভার্সন 4 ছিল 32 বিটের, এখন একটা হচ্ছে 128 বিটের। 128 বিট, আর এটা হচ্ছে যে 32 বিট। বিট নিয়ে আমি গতকালকে লাস্ট যে সেশন ছিল এখানে বলছি, বিট হলো আমাদের কি একদম পরিমাপের একদম ক্ষুদ্রতম যে একক। 8 বিট সমান হচ্ছে 1 বাইট হয়। আপনারা ওটাও একটু দেখে নেবেন। তবে এটা নোট রাখতে পারেন, এখান থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, এখন যেগুলো বলছি ম্যাক, তারপরে হচ্ছে যে স্যার আইপি। সাউন্ডটা কমে গেল, সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা আচ্ছা, এখন কি ক্লিয়ার? কথা বোঝা যায় না? না জি না স্যার, সাউন্ড আস্তে আস্তে আসে। যে সবার কি স্যার এখন- বুঝে ও, আপনার মনে হয় আর আমি ক্লিয়ার পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার আছে, ওনার সমস্যা আছে। সাউন্ড ক্লিয়ার। ওকে ওকে, ও স্যারের মনে হয় সম্ভবত নেটওয়ার্কে কোনো হচ্ছে সমস্যা, না ঠিক হয়ে যাবে। আমাদের আইপি ভার্সন 4টা 32 বিটের, আর আইপি ভার্সন 6টা হচ্ছে 128 বিটের। ঠিক আছে, আর ম্যাক অ্যাড্রেসটা আমি বলে দিলাম 48 বিট। এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে যে হার্ডওয়্যার কোম্পানিগুলা যে যারা ম্যানুফ্যাকচার করে তারা হচ্ছে ইয়ে করে দেয়। আরেকটা জিনিস আসে ডিএনএস, যেটা হচ্ছে যে ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম সিস্টেম ডিএনএস এর কাজই হলো আমরা কি আপনার হচ্ছে যে আমাদের পক্ষে হচ্ছে যে আইপি এগুলো মনে রাখা খুব কষ্ট। তো আমরা এই জন্য কি মনে রাখি, যেমন facebook.com, আমরা যখন facebook.com হিট করি তখন কিন্তু এই যে ডিএনএসটাই কি করে, আমাদের যে ডোমেন নেমটা আছে এটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। ঠিক আছে, এটা ইন্টারনালি হয় ডোমেন নেম সিস্টেম। এটা মাঝে মাঝে আসে। ডোমেন নেম সিস্টেম ডিএনএস এর কাজ কি? ডিএনএস এর মেইন কাজই হলো আমরা আমাদের জন্য আইপি অ্যাড্রেসটা মনে রাখাটা, নিউমারিকটা মনে রাখাটা কষ্ট, এই জন্য আমরা মনে রাখি কি google.com, facebook.com, yahoo.com, youtube.com। কিন্তু আমরা যখন এটা ব্রাউজারে টাইপ করি তখন কি করে, একটা মেকানিজম হয় সেখানে হচ্ছে যে ডোমেন নেমটাকে তারা হচ্ছে যে ওই যে আপনার হচ্ছে যে কোম্পানিটা ওটার আইপি অ্যাড্রেসে কনভার্ট করে, এটার জন্য একটা সংস্থাও আছে। আর ব্যান্ডউইথ বলতে আমরা বুঝি ব্যান্ডউইথ, যে মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা বা ডাটা ট্রান্সফার হতেছে, এটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে ডাটা ট্রান্সফারের একক, পরিমাপের একক। কত কত ব্যান্ডউইথ, আমরা অনেক সময় বলে দিই এত এমবিপিএস। ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন। ডিএনএস আর আইপির একটু উদাহরণ দিয়ে যদি দিতেন একটু ভালো হতো। আমরা এই যে দেখেন, এখানে দেখেন, আমরা যে google.com ইয়ে করি না, ঠিক আছে, জি, আমরা আমরা তো হচ্ছে যে এখানে আইপি, ওদের কম্পিউটারে যে জিনিসটা চলে সেটা আইপি দিয়ে চলে। ও আচ্ছা 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 আমরা তো আর আইপিটা মনে রাখা সম্ভব না। 1 2 3 4 সামথিং এই WXYZ মনে রাখা এই আমাদের জাতীয় জন্য কিছু। প্রবলেম। আবার এটা আইপিটা বারবার চেঞ্জ হয়, ওদের কয়েকদিন পরে পরে ওরা আইপি চেঞ্জ করে। কিন্তু আপনি যখনই google.com বলবেন, এখানে অনেকগুলো যখন হচ্ছে যে একটা ওয়েবসাইট বলেন বা হচ্ছে যে একটা সফটওয়্যার বলেন, এটা যখন পাবলিশ করে তখন হচ্ছে যে এখানে ডিএনএস চেকার একটা জিনিস আছে, আমি দেখালে বুঝবেন। ডিএনএস একটু দেখাই দিই। ডিএনএস চেকার, এই যে ডিএনএস চেকার, আপনি ধরেন যে এই যে আমি আমার ইউনিয়ন পরিষদের একটা দিই, ঠিক আছে, এখানে এ রেকর্ড বলে কিছু, আপনি জাস্ট দেখানোর জন্য দিতেছি। এ দেখছেন আপনার এখানে কিছু আইপি এসছে, এটা কোথায় আছে, আইপিটা আসে এখানে। এখন আমার পক্ষে কিন্তু এই আইপিটা মনে রাখা সম্ভব না। আমি কি মনে রাখতেছি, জাস্ট হলো আমাদের অ্যাড্রেসটা মনে রাখতেছি। আর এই Address-টা। মেকানিজম পরে হচ্ছে যে ডিএনএস সার্ভার কি করে, আপনার হচ্ছে যখনই আপনি facebook.com লেখেন, সে স্পেসিফিক তার হচ্ছে যে এখানে অথরিটিভ ইয়ে আছে, অনেকগুলো বিষয় আছে, ও ওইভাবে এগুলো খুঁজে নিয়ে আসে। আপনার যে আইএসপি আছে না, আইএসপির কাছে ডিএনএস এর একটা হিসাব থাকে, আপনি যখনই google.com লেখেন সে কোথায় পাঠাইতে হবে সেটা তার কাছে হিসাব আছে একটা, আইএসপি কোম্পানিগুলোর কাছে, মানে আইএসপি সার্ভারের কাছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের মানে ভিতরে মেকানিজম, তো আমরা বুঝি না আর কি। যখনই আমরা facebook.com লিখি, সে তার আইএসপি ক্যাশের মধ্যে এটা থাকে, সেটা খুঁজে নিয়ে আসে কোথায় পাঠাইতে হবে, কোন আইপিতে পাঠাইতে হবে, তার কাছে এটা একটা হিস্ট্রি আছে। ঠিক আছে, সে ওইভাবে পাঠাই দেয়। তার মানে আমাদের ডিএনএসটা হচ্ছে যে ডিএনএস এর মেইন কাজই হলো আমাদের হচ্ছে যে ডোমেন নেম থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে, নেম থেকে আইপি তে কনভার্ট করে দেয়। এরপরে আমাদের একটা কেবল আছে, যে ফাইবার, যেটা বর্তমানে যেটা বেশি চলতেছে, অপটিক্যাল ফাইবার বলে। এটা থেকে প্রশ্ন আসে, অপটিক্যাল ফাইবার কি করে, ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে সে ম্যাগনেটিক, যেটা ঠিক আছে, আপনার হচ্ছে যে ওর সিগন্যালটা হচ্ছে যে ইলেকট্রিক না তার। এটা পদার্থবিজ্ঞানের যে এই জিনিসটা খুব আসে, যে অপটিক্যাল ফাইবারের মানে ইয়ে কি বৈশিষ্ট্য কোনটা, এটা হচ্ছে যে আহ, পূর্ণ যে অভ্যন্তরীণ যে প্রতিফলন, ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটা ওই স্থির দিয়ে কাজ করে, সে
বিদ্যুতের পরিবর্তে সে হচ্ছে যে আলো এই আলোক সিগন্যাল। আলো দিয়ে সে পাঠায়, ঠিক আছে। এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায় এবং এটা খুবই হাই। বর্তমানে আপনার যে আমরা আইএসপি থেকে যে ইন্টারনেটগুলো নিই, দেখবেন যে অনেকে এটা হয়তো ফেস করছেন, যে অনেকে ওরা বলে যে আমরা হচ্ছে যে অপটিক্যাল ফাইবারে কনভার্ট করতেছি, আপনাদের কাছে টাকাটুকু ডিমান্ড করছে, এরকমও হয়েছে। যারা লেটেস্ট নিয়েছেন তারা হয়তো বুঝেন নাই, যারা আগে থেকে চালাইছেন হুট করে দেখবেন যে তারা হলো অনেক আইএসপি হলো অপটিক্যাল ফাইবারে চলে গেছে এবং এটার স্পিডটা অনেক ভালো। আচ্ছা, আমাদের এই জিনিসটাও লাগে বিপিএন। বিপিএন আমরা জেনে হোক আর না জেনে হোক আমরা ইউজ করছি। আমার মনে হয় আমরা শুধু বিপিএন কখন ইউজ করি, যদি কোনো সাইট বন্ধ করে দেয় সরকার, তখন আমরা বিপিএন খুঁজি। আসলে বিপিএন এর কাজ কিন্তু ওইটা না। বিপিএন এর অনেক ভালো কাজ হলো কি, আপনি যদি বিপিএন ইউজ করতে পারেন, আমরা সবসময় যে বিভিন্ন সময় যে পাবলিক ওয়াইফাইতে কানেক্ট করি না বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, আপনি যখন পাবলিক কোনো ওয়াইফাই ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ডেটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ ওইখানে বেশি হ্যাকার বা হচ্ছে যে বিভিন্ন আইএসপি কোম্পানিগুলো আপনার ডাটা চুরি করে। তো এই জন্য আমরা কি করি, ভিপিএন যদি ব্যবহার করি, ভিপিএন এখানে একটা জিনিস দেখেন, এটার নামই হচ্ছে যে পূর্ণরূপ হচ্ছে যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এখানে একটা টানেল করে, ঠিক আছে। আপনি টানেল করে কি করে, এই আপনি যে ডেটাটা পাঠাবেন এটা এখান দিয়ে মাঝখানে এনক্রিপ্ট হয়ে যাবে, কোনো হ্যাকার যদিও পায় সেটা বুঝবে না। তো এই জন্য আমরা ভিপিএনটাকে কি করি, যদি পাবলিক প্লেস বা পাবলিক পিসি বা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক ইউজ করা লাগে তখন আমরা ভিপিএন করি। ভিপিএনে আপনার ডাটা সিকিউরিটিটা ভালো থাকে। ভিপিএন তো আমরা শুনছি না সবাই, এই যে মাঝখানে যখন হচ্ছে 24-এ যখন বন্ধ করে দিল, আমরা ভিপিএন দিয়ে ফেসবুক চালাইছি। যে শুনছি যে স্যার ব্যবহার করছে। তবে প্রি ভিপিএন গুলো আপনার সিস্টেমটা একটু স্লো করে দেয়, আপনার ল্যাপটপ বলেন, পিসি বলেন, মোবাইল বলেন, স্লো করে দেয়। আমরা ভিপিএন ব্যবহার করার সময় একটু সতর্ক থাকবো। যদি সম্ভব হয়, আমাদের যদি খুব সিকিউরিটি লাগে, ভিপিএন করলে আপনার হচ্ছে যে কি, কোনো ডাটা আপনার হচ্ছে যে আইএসপি কোম্পানিগুলো আছে না, আমাদের ইন্টারনেটে যাওয়ার আগে তো আমরা আইএসপি হয়ে যায়, তারা চাইলে ডাটাগুলো চুরি করতে পারে থার্ড পার্টি। তো আমরা ভিপিএন ইউজ করলে কি হবে, ওই চুরিটা আর হবে না। আমরা যদি ভিপিএন ইউজ করি, একটু ভালো দেখে ভিপিএন ইউজ করবো অথবা কিনে ইউজ করবো, ফ্রিগুলো এত ভালো হয় না। আচ্ছা, এটা খুব চমৎকার, মানে আপনার এক্সাম্পল এখানে ছবি দেখলে আপনারা বুঝবেন যে ফায়ার ওয়েল যেটা, ঠিক আছে, ফায়ার ওয়েল বলেন আপনার, এখানে এটার কাজ কি, একটা নেটওয়ার্কে যে ফায়ারওয়াল যেটা, এটা যদি বসান, আপনি যেটা যেটা তাকে রুলস বলে দিবেন যে আমার এই মানে মেলিশিয়াস যেগুলো আছে, মেলিশিয়াস কোনো আসবে না, ট্রাফিক আসবে না, ঠিক আছে। আমরা জেনে হোক আর না জেনে হোক, যারা পিসি ব্যবহার করে দেখবেন যে আমাদের ফায়ারওয়ালটা অ্যাক্টিভ থাকে। এটার কারণে হয় কি, আমাদের বিল্ট ইন যে আমরা বুঝি না আর কি, মেকানিজমটা বুঝি না। আমাদের যদি কিনা লাগতো, যারা বড় বড় মানে কোম্পানি বা হচ্ছে বড় বড় সার্ভার ম্যানেজ করে, তারা এটা কিনে আলাদাভাবে। এটার কাজ কি, আপনি আপনার যে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে অবাঞ্ছিত বলেন বা অননুমোদিত বলেন, এই ধরনের কোনো জিনিস আপনি অ্যাক্সেস দিবেন না। আপনি শুধুমাত্র আপনি স্পেসিফিক করে দিবেন রুলস, আমার এ পাবে অ্যাক্সেস, ও পাবে অ্যাক্সেস। ধরেন আমার ডাটাবেস সার্ভার আছে, এই ডাটাবেস সার্ভারে শুধুমাত্র একটা আইপি থেকে আসবে, আর কোনো আইপি থেকে আসার সুযোগ নেই। তো এই জন্য আমাদের কি করা লাগে, আমাদের হচ্ছে যে সেফটির জন্য ফায়ারওয়ালটা লাগে, ঠিক আছে। এটা মনে হয় ছবি দেখলে বোঝা যায়, এখানে দেখেন এগুলো রিকোয়েস্টগুলো আসতেছে, এগুলো ভাইরাস। হ্যাঁ, আর এটা আসতেছে, এটা ঠিক আছে, এটা আমার এখানে যাবে, এই জিনিসটা ফায়ারওয়ালের মাধ্যমে করা যায়। তার মানে আমাদের শুধুমাত্র আসে হচ্ছে যে এটা সিকিউরিটি বেশি দেয়, আর হচ্ছে এটা কি আনঅথরাইজড যে অ্যাক্সেস সেটা ঠেকাই দেয়। আমার মনে হয় এই ছবিটা যদি আপনারা মাথায় রাখতে পারেন, এখানে দেখেন আনঅথরাইজড অ্যাক্সেস, মানে এর হচ্ছে এইটা হলো অথরাইজড, এটা হলো কি আনঅথরাইজড, ঠিক আছে। এটুকু যদি আপনারা একটু মাথায় রাখেন, এমনি আপনারা দেখতে পারবেন, ফায়ারওয়াল দেখবেন যে এই ছবিটা মনে করবেন। আমি ছবিগুলো আজকে দিছি এই জন্য যাতে আপনাদের হলো মানে আমি অনেকগুলো মানে ভিডিও থেকে আমি দেখে এই ছবিটা নিছি। এই ছবিটা দেখলেই আপনি যদি মাথায় রাখতে পারেন, যে তখনই আপনার হচ্ছে যে এটা মনে পড়ে যাবে যে আপনার প্রশ্নের যে ইয়েগুলা। এটা কি স্যার ভাইরাসকে প্রোটেক্ট করে? হ্যাঁ, ভাইরাস বলতে পারেন, এটা হচ্ছে যে আপনার হলো কি বলে, বিভিন্ন যে আমাদের এখন তো ইন্টারনেটের সাথে আমরা কানেক্টেড, তো আমাদের পিসিকে ব্যবহার করে তারা হচ্ছে যে হ্যাকাররা কি করে, অনেক কিছু চালায়। ধরেন যে অনেকে মনে করে যে আমার পিসি দিয়ে কি হবে, কিন্তু আসলে ওটা না। আপনার পিসিটা অ্যাক্সেস নিয়ে নিতে পারলে, একটা অ্যাটাক আছে ডস অ্যাটাক, মানে হচ্ছে সার্ভার পর্যন্ত অচল করে দেওয়া যায়। তা আপনি জানেন না আপনার পিসিটাকে ব্যবহার করেছে যে ডস অ্যাটাক চালানো হয়। তো এই জন্য এই ফায়ার ওয়াল যেটা, এটা যদি অ্যাক্টিভ থাকে, আপনার ভাইরাসও সে ঠেকাবে, প্লাস হলো ওই যে হিডেনে যে কাজগুলো হয়, হ্যাকার যে অ্যাক্সেস নেয়, এই কাজগুলো সে ঠেকাইতে পারে। এটার সাথে সাথে অ্যান্টিভাইরাসও লাগে আর কি।
স্যার এইখান থেকে এমসিকিউটা কিরকম আসবে ওইটা যদি সাথে সাথে বলে দিতেন তাহলে মাত্র আমাদের এ- আরো ভালো হবে স্যার। শুধুমাত্র এটাই আসে যে ফায়ার ওয়ালের কাজ কি, ফায়ার ওয়ালের কাজই হলো আনঅথরাইজড অ্যাক্সেস সে বন্ধ করে দিবে, মানে যার কোনো এই সিস্টেমে ঢোকার কোনো পারমিশন নাই তাকে সে দিবে না, এটুকুই আসে। এমসিকিউ এভাবে আসে যে ফায়ার ওয়ালের কাজ কি, সে হলো কি করে কোনো রকমের অবাঞ্ছিত অথবা হচ্ছে আনঅথরাইজড, মানে আপনারা মনে রাখবেন শুধু আনঅথরাইজড মনে রাখলে আপনারা ওই প্রশ্ন দেখলে বুঝে যাবেন যে কোনটা আপনার হবে। শুধুমাত্র অথরাইজড গুলো যাবে এই যে গ্রিন সিগন্যাল, আর যেটা আনঅথরাইজড আছে তাকে কি করবে, আটকাই দিবে, সে যাবে না। আচ্ছা, এখানে আমরা আবার একটু রিভিউ দিছি নিচে, এগুলো আমি বলে আসছি যে ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে কতটুকু ডাটা যায় সেটা হচ্ছে যে ব্যান্ডউইথ, আর ডিএনএস হচ্ছে কি ডোমেন নেম থেকে আইপিতে কনভার্ট করে, আর অপটিক্যাল ফাইবারে বলছি এটা হচ্ছে হাই স্পিড ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয়। আর সুইচ বনাম হাব তো আমরা প্রথমে বলছি, ঠিক আছে। হাব হলো বোকা ডিভাইস, আর সে সবাইকে ডেটা পাঠাই দেয়, আর সুইচ হলো বুদ্ধিমান যে নির্দিষ্ট গন্তব্যে ডেটা করে। এখানে আবার রিভিউ দিছি, দেখেন রাউটার দিছি, রাউটারে কি করে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠায়। আপনারা বাস্তব মানে সবসময় আমি মুখস্থ মানে বলি না, করতে বলি না, আপনারা বাস্তবিক চিন্তাটা করবেন আপনার রাউটারটা কি কাজ করতেছে। আপনি যদি ডিভাইসগুলো কল্পনা করতে পারেন, আপনার মোবাইলটা প্রথমে সিগন্যালটা পাঠায় রাউটারে যায়, তো রাউটারটা কোথায় পাঠাইতেছে, আইএসপির মাধ্যমে অন্য একটা রাউটারে পাঠাইতেছে। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের ইয়ে করতে হবে আর কি, মাথায় রাখতে হবে যে রাউটারের কাজ কি। রাউটার হচ্ছে যে ভিন্ন নেটওয়ার্ক, আপনি আপনার যে বাসার যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে এক নেটওয়ার্ক, আর আপনি যেখানে পাঠাচ্ছেন সেটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, তার মানে ভিন্ন নেটওয়ার্কে, দুইটা ভিন্ন নেটওয়ার্কে রাউটার, এবং এটা হচ্ছে যে রাউটারটাকে অনেক আমরা যে গেটওয়েটা বলি না, গেটওয়ে অনেকটা এই রাউটারটাই হচ্ছে যে গেটওয়ে আর কি, প্রাথমিক গেটওয়ে, আপনার জিনিসটা রাউটার হয়ে বের হয়। আর টপোলজির ক্ষেত্রে স্টার টপোলজিটা খুব ইম্পর্টেন্ট, এটা আসেই, ঠিক আছে, এটা দিয়ে আমরা সুইচ বা হাব বসাইয়া আমরা পিসিগুলো কানেক্ট করতে পারি। এবার হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটাও আপনারা ব্যবহার করেন কিন্তু আপনারা জানেন না। যেমন আমরা অনেকে কি করি, গুগল ড্রাইভ ব্যবহার করি, গুগল ফটোস ব্যবহার করি, গুগল ডক ব্যবহার করি, গুগল স্লাইড ব্যবহার করি, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ক্লাউড কম্পিউটিং, মানে আপনি আপনার পিসিটা ব্যবহার করতেছেন না, কিন্তু আরেকটা কি করতেছেন, আরেকটা ইন্টারনেটের একটা আমরা যে জিনিসটা রাখতেছি, যে এই যে যেমন আমার এই পুরো সেশনটাও কিন্তু আমি এটা কি করছি, গুগল ডক্সে করছি, আমি যেটা রাখলাম এটা কি আমার পিসিতে না, এই স্টোরেজটা আগের হইলে যদি ক্লাউড কম্পিউটিং না থাকতো আমার পিসিতেই করা লাগতো, কিন্তু এখন আমি কোথায় করছি, এটা গুগল ডক্সে করছি বা গুগল ড্রাইভে রাখতে পারি। তো এই জিনিসটা থেকে আসছে ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, এটা গুগল বা কিছু সেবা আছে যেগুলো ফ্রিতে দেয়, আবার কিছু হচ্ছে যে বড় বড় যে কাজগুলো, ধরেন আপনি একটা সফটওয়্যার চালাবেন বা আপনি একটা সার্ভার চালাবেন, ঠিক আছে, আপনার যতটুকু লাগে, ঠিক আছে, ততটুকু আপনি কিনবেন। এটা কিছু জিনিস আছে গুগলের ফ্রি আছে, আবার অন্যান্য কিছু কোম্পানি আছে যারা ফ্রিতে দেয় না, কিন্তু আপনাকে কি আমি আমি কি মানে বেশি কমপ্লেক্স বলতেছি, ক্লাউড ক্লাউড কম্পিউটিংটা এটা অনেকেই জানেন। মানে একদম সহজ ভাষায় হলো, আপনি ধরেন যে সার্ভারের পিছনে টাকা খরচ করবেন না, বা আপনি স্টোরেজের পিছনে টাকা খরচ করবেন না, আপনি এটা ক্লাউডে রাখবেন। আর ধরেন যে আপনার পিসিটা যদি সার্ভার বানান, তাহলে কি এটা 24 ঘন্টা কি কি করতে হবে, আপ রাখতে হবে। সেটা আমাদের দেশের মতো প্রেক্ষাপটে অনেক সময় টাফ হয়ে যায়। আপনার ছোট একটা সব ওয়েবসাইটের জন্য বা ছোট একটা সফটওয়্যারের জন্য আপনি তো একটা পিসিকে সার্ভার বানালে এটা অনেক কস্টলি হয়ে যায়, কিন্তু সেটা আমাদেরকে বিভিন্ন কোম্পানিগুলো কি দেয়, খুব কম খরচে দেয়। এখানে দেখেন ক্লাউড কম্পিউটিংয়ের কিছু বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য, পে এজ ইউ গো, ঠিক আছে, আপনার যতটুকু লাগে ততটুকুর জন্য কি করবেন, টাকা দিবেন। আর এটা যে কোনো সময় আপনি বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, তাদের কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যদি আপনার বেশি লাগে টাকা, বেশি লাগবে মানে আপনার যদি রিসোর্স বেশি লাগে তখন আপনি বাড়াবেন, আর যদি না লাগে আপনি কমাবেন। এটার একদম বাস্তবিক উদাহরণ হচ্ছে যে আমাদের গুগল ড্রাইভগুলা, আমরা কি সবাই গুগল ড্রাইভ ইয়ে করি, ব্যবহার করি, গুগল ফটোস বা গুগল ড্রাইভ, এটা অনেক সময় আমরা অ্যান্ড্রয়েডের সাথে অটোই হয়ে যায়, সিনক্রোনাইজ হয়ে যায়, তো আমরা বুঝিও না। এটা হচ্ছে অন ডিমান্ড সেলফ সার্ভিস, আপনার যখন খুশি যতটুকু লাগে ততটুকু আমরা করতে পারবো। জি গুগল ড্রাইভ ব্যবহার করি। হ্যাঁ, ওটাও কিন্তু ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, আগে তো এটা ছিল না, যখন হচ্ছে যে আপনার গুগল আসে নাই তখন তো এই সেবা ছিল না, তখন আপনার পিসিতেই পেন ড্রাইভের মাধ্যমে বিভিন্নভাবে ডাটাগুলো রাখা লাগে। এটা সবচেয়ে বড় সুবিধা কি, আপনি ধরেন যে 10 জন আপনি গুগল ডকে লিখতেছেন, আরও 10 জনকে আপনি যদি শেয়ার করে দেন, সে 10 জনও কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে লিখতে পারবে। অথবা আপনি আপনার পিসি উইন্ডোজ আছে আপনার পিসিতে, আপনি লিখছেন কিছু একটা, লেখার পরে এটা উইন্ডো চলে গেল, ঠিক আছে,
তারপরেও কিন্তু আপনি আরেকটা পিসিতে যেয়ে জাস্ট গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস নিতে পারবেন, আপনি ওইখানেও কাজ করতে পারবেন, মাল্টিপল পিসি থেকে একসাথেও কাজ করতে পারবেন। অনেক সময় এরকম হয় না, আপনি ধরেন যে প্রতিষ্ঠানে একটা ইয়ে লিখলেন, একটা ডকুমেন্টস বানাইলেন আপনার প্রতিষ্ঠানের পিসিতে, কিন্তু বাসায় এসে দেখেন যে ওই পেন ড্রাইভে আনতে ভুলে গেছেন। এটা আগে হইতো। এখন আপনি যদি গুগল ডকে লেখেন তাহলে কি ওইখানেও কাজ করলেন, মাদ্রাসায় বসে বা হচ্ছে যে আপনার স্কুলে বসেও কাজ করলেন, আবার হচ্ছে বাসায় বসেও আপনি কাজ করলেন, একই জিনিস আপনি কি আপনার হচ্ছে যে ইয়ে করা লাগবে না, পেন ড্রাইভে নিয়ে আসা লাগবে না। তো এই সার্ভিসটা আসে মাঝে মাঝে পরীক্ষায়। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, হ্যাঁ, গুগল বলেন। ডকটা আবার একটু, গুগল ডকটা কি জিনিস? এই যে গুগল ডকটা হলো আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি না, মাইক্রোসফটের ওয়ার্ড জি জি। ওয়ার্ড লেখার জন্য, ওটারই একটা হচ্ছে যে অনলাইন ভার্সন। এই যে এটা ধরেন যে আমি এখানে অনলাইনে লিখলে একটা গুগল অ্যাকাউন্ট থাকলে আপনি লিখতে পারবেন। তো আমি যদি এখানে অনলাইনে লিখি, এখানে আমি যতটুকু শেষ করলাম, ধরেন আমি এখন উঠে চলে গেলাম, ঠিক আছে, আমি হচ্ছে যে আমার অফিসে চলে গেলাম, তো তখন আমার অফিসের অ্যাকাউন্ট থেকে আমি এটুক পাবো, কিছুই করা লাগবে না, জাস্ট হলো গুগল অ্যাকাউন্টে থাকবে সে, তখন আমি অফিসের অ্যাকাউন্টে গিয়ে এতটুকু লিখলাম, আবার বাসা চলে আসলাম, আবার বাসার পিসিতে ওপেন করলেও আমি কিন্তু এটা থাকবে, আবার বাসার পিসিতে আমি এডিট করতে পারবো, অথবা আমি আমার বন্ধু একজনকে শেয়ার দিলাম, সে এটা লিখলো, ঠিক আছে। তার মানে কি অনেকেও কাজ করতে পারতেছি, প্লাস অনেক জায়গা থেকেও আমি কাজ করতে পারতেছি, কোনো আমার হচ্ছে যে পেন ড্রাইভ বা কোনো কিছু দিয়ে নিয়ে আসা লাগতেছে না। এটা হচ্ছে গুগলের একটা সেবা, আপনার ড্রাইভের মতো অনেকটা। গুগল ড্রাইভ শুধু ছবি বা ইয়ে উঠায়, ফাইল উঠায়, আর ডকে হচ্ছে আপনি লিখতে পারবেন, নোটপ্যাড বা ওয়ার্ডের মতো করে লিখতে পারবেন। তো এই ক্লাউড সেবাটা তিনভাবে হয়। এটা হচ্ছে যাই SES আর FEES এই তিনটা জিনিস আপনারা মনে রাখবেন কিভাবে। এটা হচ্ছে যাই, এখানে আমি লিখে দিচ্ছি দেখেন, সফটওয়্যার এজ এ সার্ভিস। সফটওয়্যারটা কোনটা, যেমন আমরা হচ্ছে যাই জিমেল সফটওয়্যার বলেন, গুগল প্রম বলেন, বা হচ্ছে যে আমাদের জুম, এরপর হচ্ছে আমাদের গুগল ডক, এগুলো কি একটা সফটওয়্যার, এটাকে সে সার্ভিস হিসেবে দিচ্ছে আপনাকে। এরপর হচ্ছে যে তারা কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো হচ্ছে যে সরাসরি আপনাকে, যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার তাদের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য প্ল্যাটফর্ম দিয়ে দেয়। আবার আপনার হচ্ছে যে সার্ভার দরকার, ঠিক আছে, মেমোরি দরকার, তখন আরেকটা সার্ভিস আছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, IaaS। এই তিনটা জিনিস আসে, কোনটা ক্লাউডের বৈশিষ্ট্য না। SaaS মানে এখানে অন্য একটা দিয়ে দেয়, QaaS বা CaaS দিয়ে দেয়। আপনি বুঝবেন যে সফটওয়্যার এজ এ সার্ভিস, তারপরে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এটা লাগে কখন, আপনার ধরেন যে আপনার পিসি মেমোরি নেই, আপনি ক্লাউডে এটা দিবেন, তখন লাগে। এখানে আমি 50টা MCQ দিছি দেখেন আপনাদের জন্য, একদম মানে বাছাই করা 50টা MCQ, আপনারা এটা আগে পড়বেন, পড়ার পরে এখানে উত্তর দেওয়া আছে, পড়ার পরে আমি আরেকটা গুগল ফর্ম করছি। হ্যাঁ, এটা এখন অনেকে পারবেন, ঠিক আছে। আমি একটা ধরি। স্যার এইটা একটু ধরে ধরে একটু আলোচনা করে দেন, তাহলে আমাদের আরো মনে থাকবে ভালো। আচ্ছা, এটা আলোচনা করছি আমি একটু, একটা জিনিস দেখাই, আমরা একটা পরীক্ষা দিয়ে দিই, লাইভে একটা পরীক্ষা দিয়ে দেব, একটু দাঁড়ান। এখানে 60টা আছে, আপনারা একটু আগে পড়ে নিন। এটা হলো আরেকটা জিনিস আছে, ক্লাউড কম্পিউটিং আমরা পড়লাম, ক্লাউড কম্পিউটিংটা আমরা পিছনে দিয়েছি, আমি এটাকে আগে একটু শেষ করি। আমাদের ডাটা কমিউনিকেশন, এটা আপনি পড়লেই বুঝবেন, এটা মুখস্থ করার কিছু নাই, শুধু হচ্ছে কি মেসেজ পাঠাবে, কোথায় পাঠাবে, একজন সেন্ডার থাকে, একজন রিসিভার থাকে, মাঝখানে মিডিয়াম থাকে। মিডিয়ামটা কি, তারও হইতে পারে, ওয়াইফাই হইতে পারে, আর কিছু প্রোটোকলের মাধ্যমে যায়। এটা মুখস্থ করার কিছু না, জাস্ট এটা এমনি লিখছি আমি। আর এই জিনিসটা আমাদের জানা দরকার আছে, এটা আসে মাঝে মাঝে। এই ডাটা তো অনেকভাবে যায়, যখন রেডিও শুনি তখন কি এটা একমুখী ডাটা। একমুখী ডাটা আমরা কখনো রেডিওকে কিছু দিতে পারি না, টিভিকে আমরা কিছু দিতে পারি না, টিভির কাছ থেকে আমরা কি পাই, শুধু একদিক থেকে ডাটা পাই, এটা এই জন্য বলা হচ্ছে এটা সিমপ্লেক্স। আর আরেকটা জিনিস আছে ওয়াকি টকি, এটা মাঝে মাঝে আসে, কোনটা হাফ ডুপ্লেক্স। ওয়াকি টকি কি হয়, দুই দিকে যায় কিন্তু একসাথে না। ওয়াকি টকিতে দেখবেন যে দুজন একসাথে কথা বলতে পারে না, দুই দিক থেকে যায়, এ থেকে বিতেও যায়, বি থেকে এও আসে, কিন্তু দুজন একসাথে কথা বললে কেউ কার কথা শুনে না। আর ফুল ডুপ্লেক্স যেটা আমাদের বর্তমানে মোবাইল ফোন, আমরা দুই দিক থেকে একসাথে কথা বলতে পারি। এই জন্য এই তিনটে হচ্ছে যাই মোড আছে। আপনারা এটা থেকেও MCQ আসে, প্রায় সময় MCQ আসে, আপনারা এটাও পড়বেন যে ফুল ডুপ্লেক্স হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হলো মোবাইলটা, আর হাফ ডুপ্লেক্স হলো ওয়াকি টকিটা, আর সিমপ্লেক্স হলো একদিক দিয়ে, এরা কোনোভাবেই দুদিকে যায় না।
আরেকটা বিষয় আছে আমাদের ডাটা ট্রান্সমিশনের যে মেথড, এটা একটা আছে এসিনক্রোনাস, একটা আছে সিনক্রোনাস। হ্যাঁ, এই এসিনক্রোনাসটা কি? এটা হচ্ছে যে আমি এই যে মাউস যে টিপতেছি না, মাউস যে দিচ্ছি, এটা কি কোনো প্রাইমারি স্টোরেজের দরকার নেই। এটা এখানে একটা ইয়ে আছে যে আপনার হচ্ছে যে আমরা যখন কিবোর্ডে কি লিখি, হ্যাঁ, এটা এ চাপার পরে আপনি কোন সময় বি চাপবেন বা এরপর আর কিছু চাপবেন কিনা, এই জন্য তার সে কি করে বুঝতে পারে না। আগের যে ইয়েটা এ, সে হচ্ছে যে একটা একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠায়। আর আমরা যে কম্পিউটার থেকে কম্পিউটারে যখন অনেক বড় ফাইল পাঠাই, সেটা কি করে তা সে বিভিন্ন ব্লক বা প্যাকেট আকারে পাঠায়। এটা একটু দ্রুত। এটা হচ্ছে সিনক্রোনাস, এটা থেকেও মাঝে মাঝে আসে প্রশ্ন, আপনারা এটা একটু দেখবেন। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় আছে আমাদের সাইবার সিকিউরিটির। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আমি একটা পরীক্ষা নেব লাইভ এখানেই, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। এই বিষয়গুলো আসে ফিশিং। এখন বর্তমানে আমাদের এই ফিশিংটা নিয়েও প্রশ্ন আসে। ফিশিংটা কি? এটা হচ্ছে ফিশিং, কথাটা দেখলে বুঝবেন যে মাছ ধরার মতো বড়শি দিয়ে টোপ মারে। আপনাকে বলে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা মেইল আসে এরকম। আমরা কি ইয়ে বুঝি মেইলের যে নিচে একটু একদম ইনবক্সের নিচে যে স্পাম স্পাম মেইল আসে, স্পামে যে মেইলগুলো আসে এগুলো কি? এগুলো কিন্তু বেশিরভাগই কি ভুয়া মেইল। এটা নিয়েও প্রশ্ন আসে যে স্পাম মেইল মানে কি। ঠিক আছে, এটা হচ্ছে যে অবাঞ্ছিত বা ভুয়া মেইলগুলো স্পামে আসে। তো আমাদের যে ফিশিংটা কি করে যে বলে যে মেইল আসে এরকম, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, আপনি এটার পাসওয়ার্ড চেঞ্জ করুন অন্য একটা লিঙ্ক দিয়ে। যখনই আমরা এই লিঙ্কে ক্লিক করি, আমাদের ব্যাংকের আইডি পাসওয়ার্ড চাই, তখন কিন্তু আমরা কিন্তু বিপদে পড়ে যাই। এই জন্য বলে যে ফিশিং মানে হচ্ছে যে বড়শির মাধ্যমে টোপ, অথবা আপনাকে বলে যে আপনি লটারি পাইছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে পিন নাম্বারগুলো দেন। আমাদের আরেকটা জিনিস আসে ম্যালওয়্যার। ফিশিংটা কি বুঝছি আমরা? ফিশিং এটা আমরা ওই যে মেইলগুলো দেখলেই বুঝবো। মানে এটা হচ্ছে যে বিভিন্ন এই, আপনার হচ্ছে যে মোবাইলে এসএমএস পাঠাইতে পারে, হ্যাঁ, তখন এটাকে বলে স্মিশিং। তারপর হচ্ছে যে আপনার ইয়ে পাঠাইতে পারে, মেইলে পাঠাইতে পারে। ম্যালওয়্যার যে জিনিসটা, সেটা হচ্ছে যে ক্ষতিকারক যে কোনো সফটওয়্যারকে আমরা ম্যালওয়্যার বলবো, মেলিশিয়াস যেটা। হ্যাঁ, তো এটা অনেকগুলো জিনিস আছে এইখানে। এই বিষয়টা অনেকবার পরীক্ষায় আসছে। আপনার হচ্ছে যে র্যানসমওয়্যার কি করে? কোনোভাবে যদি, এটা একটা ম্যালওয়্যার ঢুকাইয়া আপনার ফাইলগুলোকে সব এনক্রিপ্ট করে ফেলবে। আপনার যে লেখাটা ছিল, আপনার যে ফাইলগুলো ছিল, সব সে কি করবে? এনক্রিপ্টেড করে ফেলবে, ফাইল লক করে ফেলবে, আপনি আর ঢুকতে পারবেন না ওই ফাইলে। তখন সে র্যানসমওয়্যার, এটার মূলত হচ্ছে যে টাকা দাবি করে, মুক্তিপণ দাবি করে। ঠিক আছে, এটার যদি শিকার কেউ হন কখনো র্যানসমওয়্যারে, তখন আপনি একটু ওয়েট করবেন। আপনি ট্রাই করবেন যে আপনার হলো এটার একটাই ওয়ে, সেটা হচ্ছে যে ব্যাকআপ থাকা লাগবে। আপনার যে কোনো মূল্যবান ফাইল, আমরা এই জন্যই বলি যে আপনি হয় আপনার পিসিতে অথবা ক্লাউডে কোনো না কোনো জায়গায় আপনি ব্যাকআপ রাখবেন মূল্যবান ফাইলগুলো। তো এই জন্য র্যানসমওয়্যার হইলেও সাথে সাথে আপনি হচ্ছে যে ওই ফাইলটা ডিলিট করে অথবা উইন্ডোজ নতুন করে সেট আপ করে আপনি ইয়ে করতে পারবেন। আর স্পাইওয়্যার যেটা, সেটা হচ্ছে কি আপনার, আপনি দেখতেছেন না কিন্তু আপনার কর্মকাণ্ডটা সে কি করতেছে? নজরদারি করতেছে। র্যানসমওয়্যার একদম ফিক্সড। এটা র্যানসমওয়্যার টাকা দাবি করবে আপনার লক ফাইল, মানে এটা অনেক সময় আসে যে র্যানসমওয়্যার কোনটি কি বৈশিষ্ট্য, ফাইলগুলো লক বা এনক্রিপ্ট করে দিবে অথবা টাকা দাবি করবে। আর এটা আসে মাঝে মাঝে আমাদের এই যে আমি বললাম, একটু আগে বলছিলাম ডস অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস। মানে আমরা কি করি, একটা সার্ভিসকে ইন্টেনশনালি বন্ধ করে দিই। যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, একটা সার্ভার আছে, একটা কোম্পানি টার্গেট করে একসাথে আপনার 5,000 10,000 রিকোয়েস্ট সে পাঠাই দিল, তখন কি হবে? ওয়েবসাইটটা একটু স্লো হয়ে যাবে। এটাকে বলতেছে ডস অ্যাটাক। আচ্ছা, সেটা একটা সিস্টেম থেকে যদি হয় তখন ডস, আর যদি অনেকগুলো সিস্টেম থেকে হয়, ধরেন যে 5,000 পিসি থেকে সে একসাথে একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাইছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার কম্পিউটার থেকে যদি সার্ভারে হামলা হয়, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ডিডস বলে, ডিস্ট্রিবিউটেড ডস। অনেক সময় দেখবেন যে আপনার কিছু গুরুত্বপূর্ণ ধরেন যে হচ্ছে যে সার্ভারের বন্ধ করে রাখে, এটা হচ্ছে যে প্রচুর হয়। তবে আমাদের দেশে বর্তমানে একটা আইন হয়েছে, তো একটু কমবে এখন। আগে এটা ইচ্ছাকৃতভাবে আপনার ধরেন যে আমরা ইয়ে হয় না, যেদিন হচ্ছে রেজাল্ট পাবলিশ করে দেখবেন যে সাইটগুলো স্লো হয়ে যায়। কেন হয়? কারণ একটা ওয়েব সার্ভারের একটা ক্ষমতা আছে কতটুকু সে রিকোয়েস্ট নিতে পারবে। এই রিকোয়েস্টটা যদি, এখন কি সাউন্ডের সমস্যা? না ঠিক জি আছে। স্যার, এখন শোনা যায়। হ্যাঁ, আমাদের যে রেজাল্টের দিন দেখবেন যে আমাদের সাইটগুলো কি হয়, স্লো হয়ে যায়। কারণ হচ্ছে কি, তার একটা ধারণ ক্ষমতা থাকে।
এই প্রযুক্তিটাকে কাজে লাগায় কি করে, ইচ্ছাকৃতভাবে একটা সাইটকে ডাউন করার জন্য হাজার হাজার রিকোয়েস্ট একটা পিসি থেকে পাঠায়। এটাকে বলা হচ্ছে যে ডিনায়াল অফ সার্ভিস। আর যদি এই জিনিসটা যদি অনেকগুলো পিসি থেকে করা যায়, একটা পিসি থেকে হলে হয় ডস, আর অনেকগুলো পিসি থেকে হলে হয় ডিডস। এটা আপনাদের লাগবে না, এটা আপনারা যদি সময় পান এটা পড়ে নিয়েন। এসকিউএল ইনজেকশন, তারপরে যে পাসওয়ার্ড অ্যাটাক, এগুলা অতই হবে না। আমি লাস্টে দেখেন আপনাদের জন্য সুবিধার জন্য আপনারা যখন এটা পড়বেন, এই কথাগুলোই উপরে যে যে জিনিসগুলো বলে আসছি, এগুলো এক কথায় কি বলে আপনারা একটু এক কথাগুলো পড়ে নেবেন। উপরেরটা পড়বেন একবার, হচ্ছে যে এখানে রিভিউ, ওই যে দেখেন নেটওয়ার্কের সংযোগ বিন্যাস, বাস কি, একক কেবলে সব ডিভাইস, মানে আমি উপরে যে কথাগুলো বলছি এগুলো নিচে আবার মানে এক লাইনে আমি লিখে দিছি। আপনারা এটা পড়লেও ওই উপরেগুলোর সাথে আপনি মিলাতে পারবেন। এরপর নিচে দিয়া মোবাইলের গত ক্লাসে আমরা হচ্ছে যে মোবাইল অপারেটিং সিস্টেম নিয়ে পড়ছিলাম, কি কি মোবাইল অপারেটিং সিস্টেম আছে এগুলো আমরা নামগুলো দিয়ে দিছি, অনেক সময় আসে। তারপরে কি কি অ্যান্টিভাইরাস আছে এগুলোর নামও দিয়ে দিছি। এটা পড়লে আপনাদের আইসিটির হচ্ছে 50% শেষ হয়ে যাবে 2টা সেশন থেকে আর কি। আর আমি একটা গুগল ফর্মও শেয়ার করব, ওটা থেকে আপনারা মানে পরীক্ষা দিবেন। আমরা ফাইনাল পরীক্ষা না, ওটা হচ্ছে আপনার যত খুশি তত দিতে পারেন। আমি আগামীকাল বা পরশুর মধ্যে একটা ফাইনাল এক্সাম নিব। আর আমি বলছিলাম কি আমরা একটা এখান থেকে আমরা একটা ইয়ে নিই, ধরেন একটা পরীক্ষা আমরা নিই। এই যে জেমিনি, এই যে আমার এখানে আমি কি করছি দেখেন, এই যে আমার যে প্রম্পটটা ছিল এরকম, আপনারা এরকম মাঝে মাঝে লিখে জেমিনিতে আপনার পরীক্ষা দিবেন। যে আমি লিখছি কি দেখেন, একদম খুব সহজ ভাষা লিখছি, আমাকে নেটওয়ার্কিং বেসিক, টপোলজি, ল্যান ম্যান ওয়ান, তারপর রাউটার, মডেম, ব্রিজ, রিপিটার, মানে আমরা আজকে যেগুলো পড়লাম এগুলো নিয়ে 20 মার্কসের একটা এমসিকিউ এক্সাম নাও। ঠিক আছে, আপনারা এখন সবাই কথা বলবেন, হ্যাঁ, যে আমরা প্রশ্নটা পড়বো, এটার উত্তর কি হবে। এখানে কি আছে, নিচের কোনটি একটি লোকাল এরিয়া নেটওয়ার্কের সাধারণ ভৌগোলিক সীমা। লোকাল এরিয়া ল্যান কতটুকু থাকে, এখান থেকে দেখেন। হ্যাঁ, রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় হাব বা সুইচ থাকে? আপনি একটু বুঝাই দিয়ে আবার স্যার, আপনি একটু বুঝাই দিয়ে। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই। আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কটা একটা বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, একটা অফিস ভবন এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এটা একটু দেখেন, এটা আমরা যে স্টার টপোলজির কথা বলছিলাম না, ওইখানে কি থাকে, একটা সুইচ বা একটি হাব থাকে। এদের মধ্যে একটি সুইচ বা হাব। রাইট, এই যে আমাদের এটা হয়েছে। এরপরে এইখানে এটা আসে, ওই যে আমাদের হচ্ছে যে কিছু প্রোটোকল আছে, রাউটারটা কাজ করে, রাউটার কি মূলত নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, ঠিক আছে, এটা জাস্ট হলো রাউটারটা একটা নেটওয়ার্ক, এটা আসে না, বাট তারপরে সে দিছে, আমরা উত্তর দিলাম। মডেমের কাজ কি এটা আপনারা জানেন, আইপি অ্যাড্রেস প্রদান করা, সংকেত পরিবর্তন করা। রাইট। আইপি অ্যাড্রেসটা মূলত হচ্ছে রাউটার থেকে দেয়, ডিএসসিপি সার্ভার। আমাদের স্যার একটু স্ক্রিনটা বড় করে দিলে সুবিধা হতো স্যার। ওকে, সরি। আমাদের এটা দেখেন, ম্যাক অ্যাড্রেস একটু ছোট করে দিই, 48 বিট 128 বিট, 128 বিট, 128 128 হলো একটা 128 হলো আমাদের হলো আইপি ভার্সন 6 আইপি যেটা। আর এখানে আমি বলি আরেকটু ক্লিয়ার করি, ম্যাক হলো ফিক্সড 48, আর এটা হলো 32 বিটটা হলো আমাদের আইপি ভার্সন 4, আর এটা হলো আইপি ভার্সন 6, ঠিক আছে, তার মানে আমরা 48 দেব। আর ম্যাক অ্যাড্রেসটা কি, ম্যাক অ্যাড্রেসটা হলো এখানে আবার দেখেন ওরা বলে দিচ্ছে কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস, হ্যাঁ, এটা হার্ডওয়্যার কোম্পানিগুলা যারা তৈরি করে তারা দিয়ে দেয়। এটা দেখেন, এটা পারবেন। আগে প্রশ্নগুলো দেখেন, দুর্বল সংকেতকে শক্তিশালী করে পরবর্তী অংশে পাঠানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? রিপিটার। ওকে, থ্যাংক ইউ। আর সুইচের কাজ কি? সুইচ হলো হচ্ছে যে একটা স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়, যেটা দিয়ে হয় কি আপনার হচ্ছে একটু ইন্টেলিজেন্ট, সে স্পেসিফিক ইয়েতে ডিভাইসে ডাটা পাঠাতে পারে। আর ব্রিজ কি করে? ব্রিজ হচ্ছে যে
দুইটা দুইটি নেটওয়ার্কে বিল্ডিং এর সংযোগ লোকাল নেটওয়ার্কে যুক্ত করে। রাইট, দুইটা লোকাল নেটওয়ার্কে যুক্ত করে। আচ্ছা, এখানে বলতেছে যে কি নিচের কোনটি উদ্বায়ী বা ভোলাটাইল? আমরা গত সেশনে এটা পড়ছিলাম। হ্যাঁ, একজন অলরেডি র্যাম দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আর রমটা কি? রমটা হচ্ছে যে আমাদের পার্মানেন্টলি থাকে এবং এটা ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো তাদের যে ডিভাইসটা ওপেন হওয়ার জন্য যা যা লাগে সব রমে দিয়ে দেয়। আর হার্ড ডিস্কটা হচ্ছে কি? হার্ড ডিস্ক এবং এসএসডি হলো আমাদের যে সেকেন্ডারি মেমোরি, আর র্যাম রম হলো কি প্রাইমারি প্রধান মেমোরি, যেটা সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে। তাহলে আমরা দিলাম এসএসডি মানে কি? কালকে পড়ছিলাম সলিড স্টেট সলিড স্টেট ডিভাইস ড্রাইভ। এখানে বলে দিচ্ছে যে সে কি করে, যা মেমোরি চিপ ব্যবহার করে ডেটা জমা রাখে। তো একটু ব্যাখ্যা দিয়ে দিছে। আচ্ছা, এটা একটু দেখেন, এটা একটু আগে পড়ছি আমরা। ইন্টারনেটের মাধ্যমে যে কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং। ওকে, এখানে দেখেন গতকাল পড়ছিলাম সিপিইউ এর কোন অংশ গাণিতিক ও যুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করে? ডি ডি আলো আলো Okay. গাণিতিক যুক্তি ও আলো আইপি ভার্সন 4 অ্যাড্রেসে কয়টি ডট চিহ্ন থাকে? এখানে হচ্ছে যাই আমি 32 বিট এখানে হচ্ছে যে আমাদের এটা চারটি সরি তিনটি। এই যে 192 ডট 168 ডট, এখানে তিনটা পড়ে, চারটা পার্ট, তিনটা হচ্ছে যে ডট। ঠিক আছে, হ্যাঁ। এটা দেখেন একটু, আমাদের সুইচটা এবং হাব এর মধ্যে পার্থক্য কি? মেইন পার্থক্য কোনটা? সুইচ হলো হাব নির্দিষ্ট করে পাঠায়। না, হাব না, সুইচ হলো নির্দিষ্ট পাঠায়, হাফ সবাইকে বলে হাব সবাইকে পাঠায় দেয়। রাইট, এটা প্রথমটা হবে। এরপরে ব্রিজটা হবে কি? দুটি এটা দুটি একই প্রোটোকলের ল্যান্ড সেগমেন্ট, মানে দুইটা বিল্ডিং কিন্তু প্রোটোকল একই। আমি উপরটা দিয়ে দিছি, দুইটা ভিন্ন প্রোটোকল না, দুইটা একই প্রোটোকল হবে। দুইটা ভবনের হচ্ছে যাই একই প্রোটোকলে চলবে সে। ঠিক আছে, ইউনিক প্রোটোকল, একক সেট। তার মানে আমাদের এটা হবে দুটি একই প্রোটোকলের ল্যান্ড সেগমেন্টকে সে কি করে? কানেক্ট করে। এরপরে এটা কি হবে বলেন তো? এরপরে রমের এটা হচ্ছে যে আমরা রমে যে একটা না, ফার্মওয়্যার প্রথমটা হবে। হ্যাঁ হ্যাঁ। আর ম্যানের পূর্ণরূপ কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ডি ডি এরপরে এটা কি? ডাটা কমিউনিকেশনের জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে যে মানে আপনি সেন্ডার থেকে রিসিভার, এটা না টপোলজি না, টপোলজি হচ্ছে যে নেটওয়ার্কের ফিজিক্যাল যে সেটআপ, এটা প্রোটোকল। আর এটা প্রথম দিন আমরা পড়ছিলাম কম্পিউটারের যে ব্রেন, যেটা সিপিইউ। সিপিইউ ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে জনপ্রিয় সুবিধা কোনটি? যতটুকু লাগে আপনি ততটুকু মূল্য পরিশোধ করবেন। এইখানে একটু তারের বিষয়টা আসে, অনেক সময় কয়টি তারের প্রয়োজন হয়। এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে n গুণ n-1/2 মেট্রোপলিটন। এটা একটু গুণ করে রাখি। এটা আমরা n গুণ n-1 মানে কত? n হচ্ছে যে 5, n-1 হচ্ছে 4, 5 4 5 20 ভাগ 2, এটা 10 হবে। স্যার আবার সূত্রটা বলেন স্যার। সূত্রটা আমি একটু লিখে দিই। n গুণ n-1 মানে এই 5 থেকে 5 গুণ 4 কত হবে? 4 5 20 ভাগ 2। n গুণ n-1 ভাগ 2 মানে 5 গুণ 4 ভাগ 2। আর যদি 6টা থাকে 6 গুণ 5 ভাগ 2, 10টি হবে। এই যে এখানে লিখে দিচ্ছি, এই সূত্রটা দেখেন একটু। এটা শুধুমাত্র ম্যাশে কতটা তার দরকার হয়, এটা হচ্ছে যে একটা সূত্র। সংখ্যার বর্গের সমষ্টির জন্য n 10 + 1 / 2, এখানে প্লাসের জায়গায় মাইনাস।
মানে আপনাদেরকে যদি 5টা কম্পিউটার দেয়, 5টা কম্পিউটার দিলে আপনি কি করবেন? 5 গুণ 4 ভাগ 2। আমার মনে হয় আমরা যে আরেকটা যে গুগল ফর্ম দিব, ওটা যদি আপনারা আজকে সেশনটা একটু পড়ার পরে আপনি ওটা যদি একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় সবগুলো প্রশ্নই কভার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা একটা ফাইনাল পরীক্ষা দেব। তো আজকে যেহেতু আমাদের হলো প্রথম আমরা নামাজ পড়ে আসলাম, তারপরে সেহরি খাবো, আমরা শেষ করে দিই ক্লোজ একটু আর্লি। ওকে স্যার। ঠিক হ্যালো আছে, স্যার, হ্যাঁ এক্সকিউজ মি, আজকে আপনাকে যে আলোচনা লেকচারশিপ এটা তো স্যার আমরা স্যার পিডিএফটা পাবো না স্যার? পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ আমি এখনই দিয়ে দেবো। আচ্ছা, স্যার, থ্যাংক ইউ। আপনার হ্যাঁ। আলোচনা কোন বইয়ের মধ্যে আছে? রেফারেন্স বুক একটা বলেন স্যার, রেফারেন্স বুক। এই রেফারেন্স বুক বলতে কি, এটা হলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি। আপনার আইসিটি বই আছে, প্লাস হলো আপনার বিসিএস এর। স্যার গতকালকের ক্লাস আর পিডিএফ পাওয়া যাবে পিডিএফ গতকালকে? পাইলে আর লাগবে না। হ্যাঁ, পিডিএফটাও আমি দিয়ে দিব, দুইটা দিয়ে দিব। এখানে আমি অনেকগুলো সোর্স নিয়েছি, মানে আপনাদের জন্য যেটা দরকার আমি বিভিন্ন ভিডিও থেকেও নিছি, প্লাস হলো আমার হলো প্রিভিয়াস ছিল, টিউটোরিয়াল ছিল, ওগুলা থেকে নিছি, তারপরে বই থেকে নিছি, ইন্টারনেট থেকে নিছি, সব জায়গা থেকে নিয়ে আর কি। স্যার, গতকালকে তো ফাইনাল ইয়ার এগুলো বেশিরভাগ আছে অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ে, বই তো আছে, যে এগুলো সব বিষয়গুলো আছে। দেখিয়েছেন। সব 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 বইতে পাবেন, প্লাস হলো আপনার হলো ইন্টারনেটও পাবেন আর কি। এখন তো আপনার চ্যাট জিপিটি বা হলো জেমিনি টেমিনি, এগুলো তো আপনি যেটা বুঝবেন না এটা আপনি করতে পারবেন। হয়তো কি আমরা স্যার এই যে উন্নত ধরনের কথাগুলো বলছেন, এগুলোর সাথে আমরা কম পরিচিত। সবাই তো স্যার সব বই পড়ে না, এই জন্য না, না। আইডিয়া কম আমাদের। আমি মূলত হচ্ছে যে আমি তো মানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। দ্বিতীয় কথা আমার চাকরিটাও হলো আমি সফটওয়্যার ফার্মে চাকরি করে এসেছি অনেক বছর। এরপরে হলো আমি এই অনেক স্টুডেন্টও পড়াচ্ছি, প্লাস হলো এখানেও আমি উপজেলায় আইসিটি অফিসার হিসেবে আছি। এই জন্য হচ্ছে যে আমার জন্য মানে আপনাদেরকে বুঝাতে একটু ইয়ে হচ্ছে আর কি। তারপর অনেকে ভালো জানেন, এখানে অনেক স্যার আছে আর কি। সমস্যা নেই, আমরা আমার 5টা সেশনের পরে আমার মনে হয় আইসিটি নিয়ে আপনাদের প্রবলেম হবে না আর কি। স্যার গতকালের ক্লাসটার লেকচারটা পাইনি স্যার, আমি পিডিএফ। আমি দিয়ে দেবো, গ্রুপে আছে, আপনার গ্রুপেও পাবেন। ঠিক আছে, আমরা আজকে ক্লোজ করে তাহলে। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার স্যার। স্যার একটা কথা বলি স্যার, হ্যাঁ বলেন সেটা বলেন। হলো আপনাদের সকল এগুলো যদি ধারাবাহিক 1 2 3 এইভাবে একটার মধ্যে দিয়ে দিতেন, তাহলে আমরা ওইটা ক্লিক করে ওইটা দেখতে পারতাম, ওইটা ক্লিক করে ওইটা দেখতে পারতাম। এখন তো এক একদিন এক একটা জায়গায় সেশন থাকে, দেখা যায় অনেকটা আমার চোখের আড়ালে চলে যায়। এগুলো আপনাদের কালেক্ট করে রাখতে হবে, বুঝছেন? আর যদি সম্ভব হয় লেকচারগুলো যদি সম্ভব হয় প্রিন্ট করে রেখে দিয়েন, তাহলে হবে কি আপনার সুবিধা হবে আর কি আপনার জন্য। ওকে স্যার, ভালো লাগলো স্যার আপনার ক্লাসটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে বিদায় নিই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুন্দর ক্লাসের জন্য থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম।